ওকে, আসো। তো পর্যাবৃত্ত গতির সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা আমাদের পড়া লাগবে। তো প্রথমত পড়া লাগবে হচ্ছে সরল দোলক নিয়ে বা দোলনকাল নিয়ে। তো আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই জিনিসটা তুমি আমি সবাই জানি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এটা হচ্ছে একেবারে সিম্পল যে সরল দোলকটা আছে আমাদের, সেই সিম্পল সরল দোলকের সূত্র আর কি। এখন কথা হচ্ছে এইখানে কয়েকটা কেস আছে আর কি। এইখানে কয়েকটা কেস আছে, যেমন হচ্ছে 2 পাই রুট ওভার আমরা লিখতে পারি হচ্ছে, মনে করো এই সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ। এই যে আমরা যে এতক্ষণ সরল দোলক খেয়াল করলাম, সরল দোলকের তো একটা কেন্দ্র আছে যে ববটা লাগানো আছে। তো এইখানে এই যে এই সুতার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এল, আর এইখান থেকে এই ববের একটা ব্যাসার্ধ আছে। ধরো ববটা একটু বড় করে আঁকি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। ধরো হচ্ছে আমি একটু বড় করে একটা বব আঁকলাম, যদিও এত বড় বব হয় না, বাট ব্যাসার্ধটা বোঝানোর জন্য আর কি। দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। তো এই পুরাটা অংশ, এই যে এই এল প্লাস আরটাকে আমরা বড় হাতের এল ধরি, তো এই কারণে এই অংশটুকু লিখছি ডিভাইডেড বাই জি। আচ্ছা ওস্তাদ, এখন আসেন আমরা একটু সামনে যাই। সামনে গেলে আমরা 2 পাই রুট ওভার, আমরা যদি মনে করেন অন্য কিছু হয় আর কি, ধরেন অনেক সময় আমাদের বলে কি, আমরা একটা সরল দোলক বা ঘড়ি হাতে মনে করেন লিফটটা উপরের দিকে উঠতেছে, কি লিফটটা উপরের দিকে উঠতেছে, তখন কি হবে, এই জি এর সাথে এই লিফটের যে ত্বরণটা আছে সেটা যোগ হবে। মনে রাখবেন লিফট দিয়ে উপরে ওঠার সময়, এটা কি লিফট দিয়ে দিয়ে উপরে ওঠার সময়, উপরে ওঠার সময় সময়, আর যখন আপনি স্যার লিফট দিয়ে নিচে নামবেন, মনে রাখবেন ধরেন লিফট দিয়ে নিচে নামতেছেন এল ডিভাইডেড বাই, তখন কি হবে, জি মাইনাস এ হবে। খুবই সিম্পলেস্ট ওয়েতে, কারণ হচ্ছে লিফট দিয়ে নিচে নামার সময়। এখন মনে রাখবেন যখন লিফট দিয়ে উপরে উঠবে তখন হচ্ছে দোলন কালটা বাড়বে আর কি। কি হবে, দোলন কালটা কি হবে আপনার বাড়বে। মানে হচ্ছে কাল মানে কি আমরা জানি সময় না স্যার, একটু ভালোভাবে বুঝেন, এখানে কাল মানে কি সময়। তো এই মানে কি দোলনের সময়টা বাড়বে, মানে একটা দোল দিতে একটু বেশি সময় লাগবে, একটু বুঝেন। আমি একটু ভিডিওতে আসি, স্টপ শেয়ারে গিয়ে। ধরেন এই যে এই ঘড়িটা স্বাভাবিক অবস্থায় ধরেন এইভাবে এইভাবে দোল দিচ্ছিল, বাট দোলনের কাল বাড়ছে, অর্থাৎ আস্তে আস্তে দোল দিচ্ছে, আবার আস্তে আস্তে দোল দিচ্ছে, এটা মানে কি দোলনের কাল বাড়ছে। এখন দোলনের কাল যদি বাড়ে তাহলে ঘড়িটা কি ফাস্ট চলবে না স্লো চলবে, একটু বলেন তো আপনারা। স্লো চলবে। স্লো চলবে। অবশ্যই স্লো চলবে। এই জিনিসটা না, এই যে এই বেসিক কনসেপ্টটা না আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি না দেখলে না বুঝি না। আমরা ভাবি দোলন কাল বাড়বে মানে কি ঘড়ি হচ্ছে ফাস্ট চলবে, বাট না, মনে রাখবেন ঘড়িটা কি হবে, স্লো চলবে, স্লো চলবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আসেন স্যার, আমরা যদি আরেকটু সামনে যাই আর কি, ধরেন আচ্ছা ধরেন এইখানে এটা বলে দিল আমাদের, যখন লিফট দিয়ে মনে করেন নিচে নামবে, লিফট দিয়ে নিচে নামবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা লিফট দিয়ে যখন নিচে নামবে তখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হবে, তখন হচ্ছে দোলন কাল কমবে, দোলন কাল গতি বাড়বে আর কি ভাই, গতি বাড়বে তখন। ঠিক আছে, তখন কি হবে, ঘড়িটা ফাস্ট চলবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও ওটা হলো পোলাপেন্ট একটা বেসিক জিনিস বোঝানোর জন্য, ঘড়ি ফাস্ট চলবে, ঘড়ি ফাস্ট চলবে। আচ্ছা, তো দুইটা জিনিস আমরা বুঝলাম, একেবারে সহজ সপ্ত জিনিস। এখন হচ্ছে এই যে এইখানে আমাদের কিছু খেলাধুলা আছে, টিচাররা কিছু খেলাধুলা করে এই যে এই সিরিজটা নিয়ে আর কি। তো জি ভাই। প্রথম খেলাধুলা তো আমরা দেখলাম ঘড়ি ফাস্ট স্লো চলবে এইটা। তারপরে হচ্ছে তারা কি করবে, এই তোমার এই সরল দোলকটা নিয়ে বলবে চলো এই সরল দোলকটা নিয়ে আমরা হচ্ছে পৃথিবীর বাইরে চলে যাই, বা বলবে চলো এই সরল দোলকটা নিয়ে আমরা পৃথিবীর কেন্দ্রে চলে যাই, অথবা মাঝে মাঝে বলবে নভোচারীর কাছে, মানে একটা স্পেসশিপ, ইলন মাস্ক সাহেব একটা স্পেসশিপ বানাইছে, সেটা টেস্ট করবে, তার কাছে নিয়ে যাবে আর কি।
তো এই তিনটা কেসে দেখা যায় হচ্ছে জি এর মান শূন্য হয়। কোথায় কোথায়? পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, নভোচারীর কাছে, নভোচারীর কাছে, আর হচ্ছে আমাদের স্পেসশিপে আমরা যদি বলি, এই দুইটা কেজি মনে রাখেন। ভাই কোশ্চেনটা আরেকবার একটু বলেন তো। প্রশ্ন এখনো করি নাই। এই যে এই পৃথিবীর কেন্দ্রে এবং হচ্ছে নভোচারীর কাছে আর কি, যে একটা স্পেসশিপ নিয়ে দৌড়াদৌড়ি করবে, এই দুইটা ব্যক্তির কাছে আমাদের দেখা যায় কি আমাদের জি এর মানটা শূন্য হয়। তো যেখানে জি এর মান শূন্য সেখানে দোলনকালের মান অনেকে ভাবে শূন্য, বাট না, সেখানে দোলনকালের মানটা কি ইনফিনিটি হবে। কারণ হচ্ছে এই যে 2π√L ডিভাইডেড বাই 0, আমরা জানি সামথিং ডিভাইডেড বাই 0 কি স্যার? ইনফিনিটি, তাই না? তো আমরা দোলনকাল তখন কি বলবো? অসীম, বা প্রশ্নে বলবে অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত, অথবা প্রশ্নে বলতে পারে আপনাকে সুন্দরভাবে একটা বিউটিফুল ইংলিশ মাইরা দিবে, ইনফিনিটি। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা হচ্ছে আমরা দেখলাম। তারপরে আরেকটু খেলাধুলা করবে আর কি। এই যে বলবে হচ্ছে একটা সরল দোলকের বিস্তার 5 গুণ করা হলো, বিস্তার 6 গুণ করা হলো, তাহলে দোলনকালের কিরূপ পরিবর্তন হবে? কি বললো? একটা সরল দোলকের বিস্তার 5 গুণ করা হইলো, বিস্তার 6 গুণ করা হইলো, তাহলে দোলনকালের কি পরিবর্তন হবে বলেন তো? বিস্তারের পরিবর্তনে দোলনকালের কিরূপ পরিবর্তন হয়? কিচ্ছু হবে না ভাই, জিরো, অপরিবর্তিত। অপরিবর্তিত থাকবে। কারণ এই যে এতগুলা সূত্র দেখলাম আমরা সরল দোলকের, দোল দোল দোলনির এতগুলা সূত্র দেখলাম, একটা সূত্রতে ওমাগার পাইলাম না বিস্তারের কথা। তো সুন্দরভাবে আমরা বলতে পারি বিস্তারের পরিবর্তনে, বিস্তারের পরিবর্তনে, পরিবর্তনে দোলনকালের কোনো পরিবর্তন হয় না। এটা মহা ইম্পর্টেন্ট কথা ভাই। এই কথাটাকে আপনি মনে করেন এই একটা কথার উপর বেস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার প্রশ্ন হয়েছে। একবার হচ্ছে আমি যেই কালে চান্স পাইছি ওই কালে একবার প্রশ্ন হয়েছে। তো আমার 2 বছর আগে একবার প্রশ্ন হয়েছিল 2015 সালে। তখন আসছিল হচ্ছে বিস্তারের পরিবর্তনে দোলনকালের কিরূপ পরিবর্তন হয়, উত্তর হয়েছিল অপরিবর্তিত। আমার বেলায়ও মনে করো বিস্তার 4 গুণ 5 গুণ 6 গুণ করছে আর কি। সরল দোলকের দোলনকাল কি হবে? ওই পূর্বের অবস্থায় টি থাকবে আর কি। আজকে তো প্র্যাকটিস করব আমরা, তখন দেখবো না দোলনকালের কোনো পরিবর্তন হয় না। তো মহা ইম্পর্টেন্ট লাইন, পরিবর্তন হয় না। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস শিখা ফেলছি। তারপরে একটু খেয়াল করো, মাঝে মাঝে আপনাকে এই যে বলে দিবে আর কি, একটা সেকেন্ড দোলক তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, ঠিক আছে, বা একটা সেকেন্ড দোলকের পরিবর্তিত দৈর্ঘ্য কত? কি বলবে? একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? কি বলবে? এই যে এল এর মান বের করতে। তো আমরা তো সবাই জানি সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তো আপনি ঘাবড়ায় যাবেন না, তখন এখানে 2 সেকেন্ড বসাবেন এই জায়গাটায়। তারপরে হচ্ছে 2π এর মান জানেন, এটার স্কোয়ার করে দিবেন, তারপরে জি দ্বারা গুণ করে দিবেন, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবেন। তো সবসময় আরেকটা জিনিস মাথায় রাখবেন, 3 স্টার টপিক, পরীক্ষার হলে প্রায় একটা কথা দিয়ে উচ্চারণ করবে, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। মনে রাখবেন সেকেন্ড দোলকের দোলনকাল, ঠিক আছে, সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন, সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড? 2 সেকেন্ড। আমি একটু একটা জিনিস চেক করি। ওকে ওকে, সেকেন্ড দোলকের দোলনকাল, সেকেন্ড দোলকের দোলনকাল, দোলকের দোলনকাল, দোলনকাল 2 সেকেন্ড। বুঝা গেছে? মাথায় থাকবে তো ভাইজানেরা? জি ভাই। আচ্ছা ভাই এখানে গ্রীষ্মকাল আর শীতকালের একটা কনসেপ্ট আছে, আমি ওটা একটু বলে দিই। ভাই, এইগুলা কেন আনো ভাই? গ্রীষ্মকাল শীতকাল এগুলা ব্যাকডেটেড জিনিস, এগুলা আসে না আগের সিলেবাসে। বোঝা গেছে? যেটা লাগবে দেখবা কিছুই মিস যাবে না। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা একটু মনে করো এটাকে ছোট করব আর কি। ওকে, ধরো এটা একটু ছোট করি, আমরা ছোট করে এক কোণায় চাপাই। ওরে, কি হইল? আচ্ছা, যতটুকু চাপছে আলহামদুলিল্লাহ। ভাই সেকেন্ড দোলকের দোলনকালের যে দৈর্ঘ্য, এটা কি ইকুয়েশন করে জি বাই পাই স্কয়ার আসে? একটু
একটু এটা এখন আমি বললে ভালো হতো। ক্যালকুলেশন করি নাই আর কি। আচ্ছা হ্যাঁ ওরকমই আসবে ফিক্সড মানি 0.095 আসবে, এর মতো। ঠিক আছে, একটা ফিক্সড আচ্ছা মানি আসবে, টেনশন করো না তোমরা, একটা ফিক্সড মানি আসবে। আচ্ছা, নতুন পেজ নেওয়া ছাড়া কোনো উপায় নাই। কি হইলো এটা, সব সময় ফিক্সড একটা কিছু আসে কেন? ওহো, আচ্ছা দাঁড়াও, আমি একটু নতুন একটা স্লাইড নিচ্ছি আর কি। Screen sharing has stopped as they started Windows closed. Okay, share দেই, একটা মিনিট। আসো, আমরা আগে যতটুকু পড়ছিলাম তারপরের থেকে এখানে পড়বো আর কি, ঝুট ঝামেলাবিহীন ভাবে। কথা হচ্ছে আমরা এতক্ষণ যা যা পড়লাম তারপরে আরো কিছু জিনিস এক্সট্রা লাগে, আমাদের কিছু সম্পর্ক আসবে। দেখো আমরা টি ইকুয়াল টু কি পড়লাম, 2 পাই √L ডিভাইডেড বাই জি, অভিকর্ষ ত্বরণ, এটা পড়ছি। এখন হচ্ছে আমাদের মাস্টার মশাইরা কিছু সম্পর্ক দিবে, যেমন হচ্ছে আমরা লিখতে পারি টি সমানুপাতিক √L। প্রশ্ন বলবে কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ হলে পরিবর্তিত দোলনকাল কত? অবশ্যই √2 ইন্টু টি, বুঝাই যাচ্ছে। তারপরে হচ্ছে আমরা লিখতে পারি টি সমানুপাতিক 1/√G, এটাও লিখতে পারি যেহেতু এই যে এখানে সূত্র আছে। আবার দেখো যেহেতু এল আর জি, এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো এল সমানুপাতিক জি, এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। এল সমানুপাতিক জি, এই সম্পর্ক দিয়ে আমাদের অনেক ম্যাথ আসবে। এই সম্পর্কটা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, এবং এটার ইম্পর্টেন্সই মাথায় রাখতে পারবে না। তারপর হচ্ছে মাঝে মাঝে তোমারে এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে আর কি, ধরো পৃথিবী পৃষ্ঠে আসো, তো পৃথিবী পৃষ্ঠ থেকে ওই যে সুন্দর তোমার একটা বান্ধবী আছে মুন, সেই মুনের কাছে নিয়ে চলে যাবে দোলনকালকে আর কি। ধরো তোমার পৃথিবী পৃষ্ঠে আছে দোলনকালটা, তো বিজ্ঞানী কি করলো, তার বান্ধবী মুনের কাছে নিয়ে চলে গেল আর কি। তো তখন হচ্ছে দোলনকালের কিছু পরিবর্তন হবে আর কি। তো তখন দোলনকালের কি পরিবর্তন হবে চাঁদে গেলে, তো সেই জিনিসগুলো আমরা খেয়াল করবো আর কি। তো আমরা ধরলাম চাঁদের উচ্চতা হচ্ছে এইচ, এবং এইচ উচ্চতায় দোলনকাল টিএইচ, এবং পৃথিবী তো আর্থ টিই। তো টিএইচ বাই টিই √, মনে রাখবা এম ই ডিভাইডেড বাই এমএইচ ইন্টু আরএইচ বাই আরই। তো এই সূত্রটা কিভাবে মনে রাখবে, দেখো একটু সস্তা বাংলায় মনে রাখতে পারো সূত্রটা। দেখো পড়বা হচ্ছে দোলনকাল, দোলনকাল ভরের ব্যস্তানুপাতিক, শুধু ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাসার্ধের সমানুপাতিক। দেখো হয়ে গেছে। দেখো দোলনকাল, মনে রাখার কৌশল আর কি, দোলনকাল ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক নুপাতিক ব্যাসার্ধের সমানুপাতিক, সমানুপাতিক। এটা মাথায় রাখলে তোমার কাজ কাম শেষ। দোলনকাল ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাসার্ধের সমানুপাতিক, কোনো ঝুট ঝামেলা বিহীন ভাবে আমরা কিন্তু সুন্দরভাবে লিখে ফেলছি। দোলনকাল ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ব্যাসার্ধের সমানুপাতিক। দেখো এই যে টিএইচ, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে এমএইচ √এমএইচ এবং আরএইচ বাই আরই। এই সূত্রটা মাথায় রাখা যাবে তো ভাইজানেরা? জি ভাইয়া। আচ্ছা, এই সূত্রটা মাথায় রাখলে আমার আর কোনো টেনশন নাই, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসেন, এই সূত্রটা ভাই কোন কোন কোশ্চেন দিয়ে আসে, মানে টপিকটার নামটা একটু যদি আপনার। জি জি, এই সূত্রের কোশ্চেনটা মানে কি টপিক দিয়ে আসে, সেই আমরা তো টপিকটার নাম। দোলনকালেই আছি ভাই, এই যে এটা বললাম তো টপিকটা, দেখো হ্যাঁ হ্যাঁ, সেটা একটু আবার রিপিট করলে পৃথিবী ভালো হয়। পৃষ্ঠে একটা বস্তুর দোলনকাল টিই আর, বস্তুটাকে যদি চাঁদে নেওয়া হয় তাহলে তার দোলনকালের কিরূপ পরিবর্তন হবে, বুঝে গেছে? আমরা এই সরল দোলক নিয়ে আছে, আমরা কিন্তু যাই নাই। দেখো এতক্ষণ যে এত বগর 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 করলাম ভাইয়া, সবকিছু কিন্তু সরল দোলক রিলেটেড। দোলনকাল কি, লিফটে উঠাইলে দোলনকাল কি হবে, লিফট উপরে উঠলে কি হবে, লিফট নিচে নামলে কি হবে, অভিকর্ষজ ত্বরণের মান 0 হইলে দোলনকাল কি হবে, বিস্তারের পরিবর্তন হইলে দোলনকাল কি হবে, এগুলোই তো আলোচনা করলাম। তারপর দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি, দোলনকালের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কি, দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কি, একই তো জিনিস। হেডিং তো আমরা শুরুতেই দিছি।
ঠিক আছে, সবকিছু যত জি ভাইয়া। ঘোষ, নন্দ ঘোষ, দোলনকাল নিয়ে আমরা পড়ালেখা করছি এতক্ষণ, আমরা নতুন কিছু নিয়ে পড়ালেখা করি নাই। এখন নতুন কিছু আসতেছে। নতুন কিছু আসতেছে বলতে আমাদের এই যে সরল দোলক যে ঘুরতেছে বা চলতেছে, এটার একটা ব্যবকলনীয় সমীকরণ আছে বা গতির ব্যবকলনীয় সমীকরণ বলি আমরা। ঠিক আছে, তো দেখো প্রথমত হচ্ছে আসে হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ। ধরো একটা সরল দোলক এইখানে আছে সাম্যাবস্থায়, তো তার কিছু পরিমাণ সরণ হয়েছে, সরণ হয়ে সে এই পজিশনে আছে। কোন পজিশনে আছে? এখন এই পজিশনে আছে। তো এই ফিগারটার সাথে আমি তুমি সবাই পরিচিত আর কি। তো এই সাম্যাবস্থান থেকে তার কিছু পরিমাণ সরণ হয়েছে আর কি, ধরলাম এক্স পরিমাণ সরণ হয়েছে। তো এই সরণের সমীকরণটা চাই আর কি, এক্স ইকুয়াল টু আমরা সবাই জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইখানে এটা কি, এটা তুমি আমি সবাই জানি এটা হচ্ছে বিস্তার। তো এটা তো মনে করো সাম্যাবস্থা থেকে সরণের সমীকরণ। তো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে বেগের সমীকরণ চায়, দেখবা এটা খুবই কমন একটা প্রশ্ন। তুমি সাস্টে যাও, ঢাবিতে যাও, ঠিক আছে, তুমি হচ্ছে বুয়েট প্রিলিতে যাও, তুমি গুচ্ছতে যাও, কৃষিতে যাও, যেখানেই যাবা বলবে তুমি তো সরণের সমীকরণ মুখস্থ করে গেছো, কোনো স্যার তোমার বেগের সমীকরণ পড়াবে না। মনে রাখবা বেগের সমীকরণটা তোমার পরীক্ষায় আসবে। বেগের সমীকরণটা কি হবে? একবার ডেরিভেটিভ করলেই হবে। হ্যাঁ, একবার ডেরিভেটিভ করবা। তো আমরা কি করব, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই থাকবে, সাইনটা কি হয়ে যাবে কস, তাই না? কস ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, ইনটু ইনটু একটু খেয়াল করো আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে ওমেগার সাপেক্ষে, তো ওমেগা হচ্ছে কৌণিক বেগ, তো আমরা আবার একটা ওমেগা পাবো আর কি। ঠিক আছে, টি এর সাপেক্ষে, ডি অফ ডিটি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করতেছি। তো এই কারণে কসটাকে মনে করো সাইনকে ডেরিভেটিভ করলাম কস ওমেগা টি প্লাস ডেল্টা, তারপরে মাঝখানে যে ওমেগা টি প্লাস ডেল্টা অংশটা আছে এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি আমরা ওমেগা পাবো, কারণ হচ্ছে এই ডেল তো জিরো হয়ে যাবে। তো আমরা লিখতে পারবো ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝা গেছে? বুঝা গেছে ব্যাপারটা? কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো, আমি আবার না ভাই ঠিক আছে, ঠিক আছে, তারপরে দেখো আমাদের আসে হচ্ছে ত্বরণের সমীকরণ। আরেকবার ডেরিভেটিভ। ত্বরণের সমীকরণটা হচ্ছে তুমি যদি আবার বেগকে ডেরিভেটিভ করো আর কি, বা সরণকে দুইবার ডেরিভেটিভ করো তাইলেই হবে। তো সরণকে একবার ডেরিভেটিভ করলে তো এটা পাই, তাইলে আমরা যদি এইটাকে আরেকবার ডেরিভেটিভ করি তাইলে কিন্তু হয়ে যাবে। দেখো আমরা কি পাই, ওমেগা এ তো আগে থেকেই কনস্ট্যান্ট, কসকে করলে কি হবে, কসকে করলে আমরা পাবো মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর এই ওমেগাটা আবার রিটার্ন পাবো আগের মতোই। তো আলটিমেটলি কি আসতেছে, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝা গেছে? তো আপনাদের কিন্তু মুখস্থ করলে চলবে না, বাসায় প্র্যাকটিস করবেন দুইবার। এই তিনটা থেকে একটা আসবে, আপনার কপাল ভালো যদি এটা আসে, বাট এটা এখন আমি মনে করি হচ্ছে পাতি ক্লাসের পোলাবাইনের আসে। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো 5-6 সালে আসতো, এইভাবে দিত x ইকুয়াল টু 5 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আর ওই ক্যাটাগরির প্রশ্ন আসে না। আপনি যদি এগুলাতে সন্তুষ্ট থাকতে চান বলবে এই সমীকরণে বিস্তার কত, তো অপশন বি তে ছিল 5, ওইটাই হচ্ছে উত্তর, এই সমীকরণে বিস্তার। বাট এখন আর এগুলো আসে না, এখন আসে হচ্ছে ত্বরণের সমীকরণ কত, বা বলে হচ্ছে কৌণিক বেগের মান 3 হলে ত্বরণ কত হবে, বা বিস্তার এত হলে ত্বরণ কত হবে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট একটা পেজ। যারা যারা অলসতা করতেছো, রাতের বেলা দেখে শুয়ে শুয়ে ক্লাস করতেছো, তাদেরকে বলতেছি আর কি একটু স্ক্রিনশট দিয়ে নেন। আর যদি কেউ এরকম হয়ে থাকেন যে শুয়ে ক্লাস করতেছেন, তাহলে ধরে রাখেন তার চান্সের পাওয়ার পরিমাণ 70%-এরও কম, 60% আর কি। কারণ শুয়ে শুয়ে অ্যাটলিস্ট পড়ালেখা হয় না। এখন আপনাকে বসে নোট ডাউন করতে হবে, যত কষ্টই হোক নোট ডাউন করবেন। ঠিক আছে, এখন আসো আমরা আর একটু সামনে যাই, আমরা একটু দোলনি খেলবো এখন। এই যে সরল দোলকের তো আমরা হচ্ছে এই যে সাম্যাবস্থা দেখছিলাম, সাম্যাবস্থার পরে এটা হচ্ছে মনে করো কিছু পরিমাণ সরণ হইলো, তারপর সে আবার হচ্ছে এইখান থেকে আবার রিটার্ন করলো, এই জায়গায় আসলো,
আসার পরে সে আবার হচ্ছে সমান পরিমাণে সরণ হইলো, তারপর সে আবার সাম্যাবস্থায় আসলো। অর্থাৎ একবার এইখানে গেল, এইখান থেকে আবার রিটার্ন এইখানে আসলো, এইখান থেকে আবার রিটার্ন এইখানে আসলো। তো এইটাকে, এই পর্যন্ত অবস্থাটাকে আমরা বলি একটা পূর্ণ দোলন। একবার গেল, আরেকবার রিটার্ন আসলো, রিটার্ন এসে আবার সাম্যাবস্থায় আসলো, এটাকে আমরা কি বলি? পূর্ণ দোলন বলি। তো এখন এইখান থেকে আমাদের কয়েকটা জিনিস জানা লাগবে আর কি, কয়েকটা জিনিস পড়া লাগবে আর কি। দেখো, আমরা হচ্ছে প্রথমত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে এই দেখো সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কি কোনো সরণ হয়েছে? সরণ কিন্তু হয় নাই। তাই আমি লিখতে পারি x = 0, বা আমি একটু এটা বড় করে আঁকি এই ফিগারটা। দেখো আমি একটু বড় করে আঁকি। একটু বড় করে আঁকি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো সাম্যাবস্থায় আমি বলতে পারি x = 0, কারণ কোনো সরণ হয় নাই। তো এইখানে যখন হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে 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 এই জায়গাটায় সর্বোচ্চ সরণ হয়েছে, এরপরে আর যাবে না। তো সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি। তো এইটাকে আমরা বলতে পারি, এটাকে বিস্তার বলতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এই দুইটা জিনিস নিয়ে আমাদের খেলাধুলা হবে। এখন এই দুইটা জিনিস নিয়ে পড়ালেখা হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট যেটা, একটু খেয়াল করো। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইখানে যখন এই x = 0 সাম্যাবস্থায়, তখন হচ্ছে বেগটা সর্বোচ্চ হবে। বেগটা কি হবে? সর্বোচ্চ হবে, এবং ত্বরণটা হবে সর্বনিম্ন। কেন? কারণ হচ্ছে আমরা হচ্ছে বেগের যে সমীকরণটা পাই, এটার জন্য যে বেগের যে সমীকরণটা পাই, ω√a² - x²। তো একটু খেয়াল করো, যখন হচ্ছে সরণ, 101 ভাই। একটু খেয়াল করো, যখন সরণটা শূন্য, তখন কি আমরা সর্বোচ্চ বেগ পাবো। কারণ হচ্ছে সাম্যাবস্থায় x = 0, আমরা ω√a² পাবো। ওই জিরোটা আর বসাইলাম না। তো আমরা কি পাবো? ω a। এটাকে আমরা কি বলি? ভি ম্যাক্স বলি, বা সর্বোচ্চ বেগ বলি। ভি ম্যাক্স কখন পাবো? আমরা সাম্যাবস্থায় পাবো। আচ্ছা, যখন আমাদের সবচেয়ে মনে করো সরণটা সর্বোচ্চ হবে, x = a, মানে সর্বোচ্চ বিস্তার, এখানে আমি বলি ভিটা মিনিমাম পাবো। কারণ কি? ভি শূন্য হবে এই ক্ষেত্রে, কারণ আমি তুমি সবাই জানি ω√a² - সবাই জানি। এখন একটু খেয়াল করো, আমরা সুন্দরভাবে লিখতে পারি ω√, যখন বিস্তারটা সর্বোচ্চ হবে বা সরণটা সর্বোচ্চ হবে, সেটাও কি হয়ে যাবে? এক্সটা এ হয়ে যাবে। a² - a², 0, তো তখন এ বিউটিফুল জেড আরো বা শূন্য হয়ে যাবে। তো সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ হয় এবং সর্বোচ্চ সরণে বেগটা সর্বনিম্ন হয়, এটার আমরা প্রমাণ পাইলাম। আচ্ছা, সাম্যাবস্থায় ত্বরণটা সর্বনিম্ন হয় কেন? কারণ হচ্ছে আমাদের হচ্ছে ত্বরণের যে সূত্রটা হচ্ছে, সেটা হচ্ছে a = -ω²x। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তো যখন আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম হবে, একটু খেয়াল করো, যখন হচ্ছে x = 0, তো তখন ত্বরণটা কি হবে? মিনিমাম পাবো আমরা, কারণ হচ্ছে a মিনিমাম 0 পেয়ে যাবে। আর যখন x = a, তখন আমরা ত্বরণটা কি পাবো? দেখো, ত্বরণটা ম্যাক্সিমাম পাবো, কারণ হচ্ছে -ω² পাবো x = a। এটাকে আবার মডুলাসে ফালায় আর কি তারা, এবং মডুলাসে ফালাইলে একটা সুন্দর বিউটিফুল মান পাবো আর কি। তো মডুলাসে না ফালাই আপাতত -ω²a। এই ব্যাপারটা তো তোমরা ক্লিয়ার হইছো মোটামুটি, তাই না? আরেকবার একটু বলেন। আসো আবার একটু বলি। প্রথমত হচ্ছে আমরা দুইটা কেস বের করলাম, একটা হচ্ছে সাম্যাবস্থা, আর একটা হচ্ছে সর্বোচ্চ সরণ। তো সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি। ভালো কথা। তো আমি বলছি কি, সাম্যাবস্থায় তোমার বেগটা সর্বোচ্চ পাবা, কিন্তু ত্বরণটা সর্বনিম্ন পাবা। তো এটার প্রমাণ দিলাম। যখন সাম্যাবস্থায় x = 0, তো বেগের আমরা বেসিক সমীকরণটা পাই, v = ω√a² - x²। তো তখন আমরা যদি এইখানে দেখো x এর মান কি? সাম্যাবস্থায় 0, x এর মান যদি 0 বসাই, তাহলে ω√a² পাই, এবং a² কে রুট করলে ω a পাই, একটা ভ্যালু পাই। আচ্ছা,
x = 0 তে ত্বরণের সমীকরণ আমরা জানি -ω²x, তখন ত্বরণের মানটা কি পাই? 0 পাই। এই প্রমাণটা পাইলাম। মানে x যখন 0 হবে ভটা অনেক বেশি হবে, এটা মিনিমাম হবে। বাট যখন x = a, ভটা মিনিমাম হবে, এটা কি হবে? ম্যাক্সিমাম হবে। কেন এরকমটা হয়? দেখো ভি মিনিমাম কেন? কারণ x এর মান যখন a মানে সর্বোচ্চ সরণ বা বিস্তার, আমরা কি করব? আমরা জানি v = ω√a² - x²। x এর মানটা a, এখানে a বসাইছি, a² - a² কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং 0 এর সাথে যা কিছু গুণ করো সবকিছুই কি আসবে? 0 আসবে। তো যেহেতু বেগের মানটা 0 আসতেছে, এখানে বেগটাকে আমরা কি বলছি? মিনিমাম বেগ বলছি, মানে সবচেয়ে কম পরিমাণে বেগ। আচ্ছা, x = যখন a, ত্বরণের ক্ষেত্রে আমরা কি পাইছি? a ম্যাক্সিমাম পাইছি। এবং আমরা x এর মানটা বসাইছি, কারণ ত্বরণের সমীকরণটা হচ্ছে -ω²x, তো -ω²a পাই, ত্বরণটা ম্যাক্সিমাম পাই। এখন সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, জি ভাই। এখন একটু খেয়াল করো, আমরা গতদিন স্প্রিং এর ক্ষেত্রে যা কিছুই পড়ছিলাম, দেখো স্প্রিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, মেইন একটা জিনিস বাদ গেছে, ঠিক আছে? গতির ব্যবকলনীয় সমীকরণটা, সেটা একটু খেয়াল করো। d²x / dt² প্লাস ω²x = কি? 0। এই সমীকরণটা তো সবাই কম বেশি জানি, এবং এইটার ম্যাথটা হচ্ছে জাতীয় অঙ্ক আর কি, এটাও আমরা সবাই জানি। এখানে ওমেগাটা কি বলা হয়? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। কি বলা হয় ওমেগাটাকে? কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক বলা হয়। কৌণিক কম্পাঙ্ক, এটা আমরা সবাই জানি। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওকে, ভালো কথা। তো আমাদেরকে এই কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্কের মান বের করতে হয়, তখন আমরা কি করি? সাদৃশ্য বের করি আর কি। ধরা হচ্ছে এই যে 3 × d²x / dt² প্লাস 27x = 0। এখানে বলে কি, এই সমীকরণে কৌণিক বেগের মান কত? কি বলে? এই সমীকরণে কৌণিক বেগের মান কত? অ্যানসারটা কি হবে? 3। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছে, বাকিরা কি একমত এই উত্তরের সাথে? বাকিরাও বইলো। এখানে তো আরো বলবেন আছে, নাবিন আছিস ভাই? নাবিন, ওর নামটা আমি ভুল করে, ভাই 3 ভাই 3 উত্তর হবে 3। জি ভাই, আসি ভাই। হ্যাঁ, উত্তর তো দে ভাই, চুপচাপ থাকলে হইব? হ্যাঁ ভাই, আসি। হ্যাঁ ভাই আসি তো জিগাই নাই, উত্তরটা জিগাই। 3 ভাই 3। সহমত 3 ভাই। সহমত। 3 হবে ভাই। সবাই সহমত আর কি। উত্তরটা সবাই পারবো, এটা আমি জানি। কারণ হচ্ছে এই 27/3 করতে হবে আর কি। 9 আসবে, 9 কে রুট করবো, আমরা কি পাবো? আলটিমেটলি 3 পাবো আর কি। খুবই সহজ একটা জিনিস এটা। তো এখন আসলে আমাদের যে জিনিসটা পড়া লাগবে আর কি, গতিশক্তি। আমরা জানি E = ½ kx²। কেটা তো স্প্রিং ধ্রুবক। এই আজকে পরীক্ষায় কে কত পাইছো? আমারে তো কেউ বললা না, ঠিক আছে? আজকে পরীক্ষা দিছিলা তোমরা? জি ভাই। চ্যাট বক্সে একটু উত্তরটা দাও তো, একটু বলাবেনের আমল নামাটা একটু দেখি আমি। আজকে দুপুরে হচ্ছে পুরা মনে করো একটা বিশাল গ্যাঞ্জামের ভিতরে ছিলাম, তাই হচ্ছে কেন? প্রশ্নের উত্তর দিতেও ভুল হয়েছে, ঠিক আছে? উত্তরটা চ্যাট বক্সে লেখো সবাই, আমি চ্যাট বক্সটা ওপেন করছি। উত্তর লিখবো নাকি ভাইয়া? নাম্বার নাম্বার, পরীক্ষার নাম্বার। এখানে যে 18 জন আছো, কেউ যদি এক্সামে অংশগ্রহণ না করে থাকো, সেও লিখবা আমি এক্সামে অংশগ্রহণ করি নাই। একজনের উত্তর পাইছি। বাবারে বাবা, 24। দ্রুত দ্রুত নাম্বার পাইছি, সরি। ভাই আন্তাজে দাগাইছিলাম ম্যাথ গুলা, আন্দাজে কেন দাগাইছো? মানে ওই সময়ের কারণে ভাই। আপনি ভাই মানে আমারও এরকম হয়েছে শেষের দিকে, সময়ের সময় তো, কারণে। সময় তো অনেক বেশি সময় দিছি। 33টা হ্যাঁ ভাই, প্রশ্ন। আমরা 15 মিনিটে শেষ করছি ভাই, মানে আমরা পড়ার টাইম নিইনি। আজকে আচ্ছা। ম্যাথ ছিল অনেক, থিওরি কম ছিল ভাই ভাইয়া। সব অনেক থাকবেই, তোমাদের পারতে হবে না। এবং ভাই তোমরা কিছু জানো, ম্যাথে সমস্যা ছিল ভাই, একটু ওগুলা একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন আসবে আর কি, ঠিক আছে? ভাই ভাই সলভটা দিলে সবগুলাই তো ভালোই তো। ম্যাথ, আচ্ছা, থিওরি তো নোমান, নাই। কি ভাই অবস্থা কেন? একটু প্রবলেম ছিল নিয়ন, ম্যাথে আজকে। এই শামসুল, কি সমস্যা তোমার? এক্সাম দাও নাই কেরে? ভাই সলভটা দিলে ভালোই তো, আমি সুরিত।
ভাইয়া পারি না এই জন্য। জহুরুল, কাউসার, জাহিদ, ইমরান। আহা, ইমরান হাশমি, নায়ক মানুষ, তুমি সবার টপে থাকবা, তুমি এই অবস্থা কেন? বাসায় পড়ো নাই? রকি, নাজমুল হাসান পরীক্ষা দেয় নাই। সম্রাট, কি কারণে পরীক্ষা দাও নাই কেন সম্রাট? আচ্ছা, কি অবস্থা? এই অবস্থা কেন বলা বাইনের? হ্যাঁ, দেখি তো কে কে আছে ক্লাসে, বাকিরা তো উত্তর দিল না। ভাই হাতে ক্যালকুলেশনে একটু আরেকবার একটু বুঝিয়ে দিলে হয় এই চ্যাপ্টারটায় 7.3। আমি আশাহত, বুঝছো? আমি আশাহত, একজন বাদে কেউ। এই স্বপ্নিল, তুমি কত পাইছো? পরীক্ষা দিছিলা? জি ভাইয়া দিছিলাম, দুইটা ভুল ছিল, তাহলে -2.50 মতো। ও আচ্ছা, দুইটা ভুল গেছে। জি ভাই। স্বপ্নিল আর শরীর ছেলেটাই ভালো পরীক্ষা দিছে, তাও এটা হচ্ছে এত ভালো হয় নাই আর কি। তো পরীক্ষায় ভালো করা দরকার, বুঝছো? এই 33-এর ভিতরে 18-17 পায়া তোমাদের কি চান্স হবে? তোমরা বলো। মিনিমাম কত পাইতে হবে ভাই? এই পরীক্ষাটায় মিনিমাম হচ্ছে 23-এর 26টা উপরে পাইতে হবে, 23-এর উপরে। যদি হচ্ছে আচ্ছা ভাই, ডিইউ তে কি ভাই ম্যাথ অ্যানসার করলে বায়োলজি অ্যানসার করতে হয় না তো, না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গাঁজাখড়ি আলাপ তোমারে কে শুনাইছে? মানে ভাই কি কি অ্যানসার করতে হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্টে অ্যানসার করা লাগে, ঠিক আছে? ভাই আবার বাংলা ইংলিশ যোগ হইছে না এবার? আরে বাংলা আগেরবার ইংলিশ এটা তো অপশনাল, আজীবন তুমি ছিল, ঠিক তুমি আছে? 6টা দিয়ে ভাই, 6টাই অ্যানসার করো। 6টা টাকা আছে। একবারে বাতিল হয়ে যাবে। সেটা জায়গায় ভাই আরে কেউ বইলো না, আরেকটু বুঝাই, 1 মিনিট শোনো। তুমি যদি ফিজিক্স আর সরি তোমার হচ্ছে ম্যাথ আর বায়োলজি, এইটার ভিতরে তো তুমি 4 সাবজেক্ট রাখতে পারো, অপশনাল রাখতে পারো, হয় ম্যাথ রাখো না হয় বায়োলজি রাখো। তো তোমার যদি কোনোটায় দুর্বলতা থাকে তাহলে অপশনাল সাবজেক্টের পরিবর্তে, ধরো তোমার ম্যাথ হচ্ছে অপশনাল সাবজেক্ট, মানে 4 সাবজেক্ট হচ্ছে না, তার পরিবর্তে তুমি হচ্ছে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। কিন্তু এখানে লিমিটেশন আছে, তোমরা কেউ যদি ম্যাথ না দাগাও, ঢাবিতে 30টা সাবজেক্টের ভিতরে 17টা সাবজেক্টের একটাও পাবা না। তোমরা যদি বায়োলজি না দাগাও, 30টা সাবজেক্টের ভিতরে 13টা সাবজেক্ট আছে যারা বায়োলজি চায়, একটাও পাবা না। বুঝা গেছে? তো তোমাকে একটা ফাঁক ফোকর দিবে, কিন্তু এখানে তোমার উপকার হবে না, অপকারী হবে। এর থেকে ভালো আমি বলবো হচ্ছে ম্যাথ ট্যাথ তো পড়তেছই তোমরা, বায়োলজি তো মনে করো যারা মেডিকেল প্রিপারেশন নিছো সুপার, মানে তোমাদের বায়োলজি হচ্ছে ঢাবিতে হাতিয়ার আর কি। আমি যেটা মনে করি আর কি, 30-এ 30 পাওয়া লাগবে, কারণ তোমাদের থেকে বায়োলজি কেউ পারবে না ভালো। বায়োলজিতে যে 25 মার্কের পরীক্ষা হবে আর কি, ঠিক আছে? 25-এ 25 পাওয়া চাই। ক্লাস দিয়েন ভাইয়া। বায়োলজির একটা সাজেশন দিয়েন। বায়োলজি কি সাজেশন না ক্লাস। ঠিক আছে? তোমরা এই স্বপ্নিল তো অফার দিছিলই তোমাদেরকে, তোমরা 6-7 জন 10 জন যেই কয়জনই হও না কেন, একটা মিনিমাম অ্যামাউন্টে একটা ভালো টিচার আমি ঠিক করে ভাই আপনি বায়োলজির ছন্দ পড়ানো শুরু করেছেন, তাহলে হবে ভাই। এত ইগনোর করলে সমস্যা, পরে বুঝবা ভাই। ওকে ওকে, শোনো আসো, আমরা গতিশক্তি E কে ইকুয়াল টু কি জানি, হাফ কে এক্স স্কয়ার। তো এইখান থেকে আমাদের একটা সম্পর্ক আসে, E কে সমানুপাতিক এক্স স্কয়ার, মারা যাবো গলা শুকিয়ে গেছে। E কে সমানুপাতিক এক্স স্কয়ার, অর্থাৎ মনে করো কতটুকু সংকুচিত হইলো বা কতটুকু সম্প্রসারণ হইলো তার বর্গের সমানুপাতিক, এটা কিন্তু আসে পরীক্ষায়। তো এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জানা লাগবে স্প্রিং সংক্রান্ত। আমরা যেটা জানি স্প্রিং বল এফ ইকুয়াল টু আমরা কি জানি কে এক্স, এটা হচ্ছে স্প্রিং বলের ক্ষেত্রে আমরা জানি। এবং আমরা বল এফ ইকুয়াল টু আবার কি জানি এম জি জানি। তো যেহেতু দুইটাই বল, এই কে এক্স ও বল এবং এম জি ও বল, তো এই দুটাকে আমরা সমান লিখতে পারি। আমরা লিখতে পারি এম জি ইকুয়াল টু কে এক্স। তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি এম বাই কে ইকুয়াল টু লিখতে পারি এক্স ডিভাইডেড বাই জি। আমরা কি লিখতে পারি এম বাই কে ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই জি। এটা
মাথায় রাখবা। এই সম্পর্কটা থেকে অনেক বেশি পরিমাণে মনে করো ডিরেক্ট সূত্র দিয়ে দিবে, এই সম্পর্ক ডিরেক্ট সূত্র দিয়ে দিবে, আবার অনেক ম্যাথও আসতে পারে। এখন একটু খেয়াল করো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, আমরা আরেকটা জিনিস জানা লাগবে। আমরা ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ যাই বলো, আমরা জানি হচ্ছে √k/m, এটা একটু মাথায় রাখবা। আর ওমেগা ইকুয়াল টু আমরা আবার জানি হচ্ছে 2πf, কৌণিক কম্পাঙ্ক আমরা এটা কি জানি 2πf ইকুয়াল টু লিখতে পারি √k/m। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা একটু সামনে আগাবো আর কি। সামনে কিছু জিনিস হচ্ছে বা কিছু প্রশ্ন আমরা দেখার চেষ্টা করব, যেগুলো হচ্ছে এই জিনিসের হেল্প লাগবে আমাদের। দেখো আমরা জানি হচ্ছে টি ইকুয়াল টু বা পর্যায়কাল বা দোলনকাল যাই বলো না কেন, আমরা জানি 2π/ω। এখন আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু কি √k/m, তো আমরা লিখতে পারি 2π/√k/m, বা আমরা এটা এইভাবে লিখতে পারি 2π × √m/k, এটা কিন্তু লিখতে পারি। দেখো কারণ এটা উল্টায় যাবে, উপরে যদি উঠাও বা 2π এর সাথে গুণ অবস্থায় লিখতে গেলে এই k/m টা কি হয়ে যাবে, তোমার উল্টায় যাবে ঝুট ঝামেলাবিহীন ভাবে। তারপরে যদি তুমি একটু খেয়াল করো, তারপরে যদি একটু খেয়াল করতে চাও আর কি, দেখো আমাদের এই m/k ইকুয়াল টু আমরা একটু আগে কি পড়ছি x/g, আমরা লিখতে পারি 2π/x/g, ঝুট ঝামেলাবিহীন। তারপরে L/g না? হ্যাঁ L/g না ভাই? x/g, এই যে এইখানে পড়ছি আমরা, দেখো l/g কি হবে, m/k ইকুয়াল টু x/g পড়লাম না একটু আগে। আসো সামনে যাই। এখন আমরা কম্পাঙ্ক f ইকুয়াল টু আমরা কি জানি 1/t, আমরা কম্পাঙ্ক f ইকুয়াল টু কি জানি 1/t বা 1/ দোলনকাল বা 1/ পর্যায়কাল যাই পড়ো। তো 1/t একটু খেয়াল করো, আমরা লিখতে পারি হচ্ছে এই 1/2π/ω লিখতে পারি। দেখো কারণ t ইকুয়াল টু কি 2π/ω, বা আমরা এটা এইভাবে লিখতে পারি ω/2π, বা আমরা সিম্পলি ভাবে লিখতে পারি 1/2π ইনটু ওমেগা ইকুয়াল টু কি পড়ছিলাম √k/m, আমরা লিখতে পারি √k/m, এবং ফাইনালি আমরা লিখতে পারি 1/2π ইনটু k/m কি হবে √g/x। ঠিক আছে, মানে একটা পারলে তুমি পরেরটা পারবা। এখানে হচ্ছে এইগুলা ডিরেক্ট সূত্র পরীক্ষায় এসে পড়ে আর কি, যে কোনো একটা স্টেপ দিয়ে দিতে পারে তোমাকে। তো তোমাকে এগুলো বারবার চর্চায় রাখতে হবে। এখান থেকে ম্যাথ খুবই কম আসে, বাট যে কোনো একটা সূত্র পরীক্ষায় দিয়ে দিবে, তখন কিন্তু ধরা খেয়ে যাবেন আপনি ওস্তাদ। কারণ হলো পরীক্ষায় লাস্ট 4 বছর যদি দেখেন, মানে 2-4টা সূত্র মিলায় টিলায় নতুন একটা সূত্র বানায় দেয়, ওইটা বের করতে বলে কোন অপশনটা ঠিক হবে। আসে কিনা ভাই, তোমরা যারা টুকটাক ঢাবির প্রশ্ন সলভ করতেছো, জি ভাই। মানে 2টা সূত্র মিলায় নতুন একটা সূত্র বানায় দিয়ে দেয়। তো তোমাকে কি করতে হবে, সূত্র সম্বন্ধে আয়ত্ত রাখা লাগবে। দোয়া করো যেন দ্রুত লকডাউনটা ছুটে যায়, তাহলে আমার ফর্মুলা শিটটা তোমাদের হাতে পৌঁছায় দিতে পারবো আর কি। তাইলে হচ্ছে তোমরা বারবার সূত্রগুলা রিভাইজ দিতে পারবা। এটা দিবেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার হাতে মানে কি যে শীটটা আর কি। হ্যাঁ হ্যাঁ, যে শীটটা নীল কালার একটা শীটটা। আচ্ছা ভাইয়া আবার তো ওটার পিডিএফ দেন তাই তো হয়। হ্যাঁ, এটা পিডিএফ বানাইতে যে কষ্ট হবে, এখন দিয়ে দেই, হাতেই নাও, সমস্যা নাই। আমি তো ফর্মুলা শিটে যা আছে সবই পড়াচ্ছি, কোনো কিছু বাদ দিচ্ছি না। তো তোমরা যদি তুইলে নাও তাহলে সব হয়ে যাবে আর কি। এবং আমার এই শীটটা এতটা স্পেশাল, তুমি যদি এই শীটটা পড়ো, এই শীট পড়লে আমি চান্স পাইছি আমার এই শীট পড়ে আর কি। আমার এটা হলো ভর্তি পরীক্ষার সময় বানানো শীট আর কি, আমি চান্স পাইছি আমার এই শীট পড়ে আর কি। মানে কি ভাই আপনি নিজেই বানাইছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা কারোর থেকে কপি করো না ভাই, বা আমার কাছে যা জিনিস পাবা মোটামুটি সবই ইউনিক। এখন কয়েকটা বইয়ে ঢাইলা দিছি আর কি, যেমন হচ্ছে কেমিস্ট্রি প্লাসের তো সহকারী লেখক হিসেবে আছি, দেখবা আমি যা পড়াই অনেক ছন্দবন্ধ কেমিস্ট্রি প্লাসে আছে। তো গত বছর লকডাউনে পুরাটা বইয়ে যত ছিল ছন্দবন্ধ সব দিয়ে দিছি, বাট পোলাপাইন তাও মনে করো পড়ে না। বইয়ে ছন্দ থাকলে কি হবে, পোলাপাইন পড়ে না, মাস্টারের মুখে ছন্দ শুনতে চায়। আচ্ছা, তারপর দেখো কৃত কাজ w ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম ½ kx², এটা আমরা পড়ছিলাম আর কি। এখন কথা হচ্ছে এখানে কয়েকটা কেস আছে আর কি, এইখান থেকে যে প্রশ্নটা আসে আর কি। দেখো এখানে প্রশ্ন আসে হচ্ছে এই যে এই স্প্রিং ধ্রুবক,
এটাকে আমরা কে কে কি বলি, স্প্রিং ধ্রুবকের সাথে যে সম্পর্কটা আছে কে সমানুপাতিক ডাব্লিউ ইন্টু 1/x²। মানে স্প্রিং ধ্রুবকের একটা সম্পর্ক দিয়ে অঙ্ক পাবা আর কি, এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কে সমানুপাতিক ডাব্লিউ ইন্টু 1/x²। এটা মানে কি ভাই, এই যে এই ডাব্লিউ হচ্ছে কৃত কাজ, মাথায় রাখবা আর কি। এটা অনেকেও কৌণিক কম্পাঙ্ক ভাবে, এটা আমি আবারও লিখে দিচ্ছি, এটা কি কৃত কাজ, আর হচ্ছে এক্স তোমার কতটুকু সংকুচিত হইলো বা কতটুকু সম্প্রসারণ হইলো, স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি আমরা যা বলি আর কি। তো এই স্প্রিং ধ্রুবকের এই সম্পর্কটা আসে পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আসো, আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে সবকিছু পড়ে ফেলছি আর কি। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এক চক্রে, লাস্ট আইটেম, এক চক্রে মোট গড় গতিশক্তি। মোট গড় গতিশক্তি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক চক্রে মোট গড় গতিশক্তি কত? মাথায় রাখবে এক চক্রে মোট গড় গতিশক্তি, অনেক জায়গায় 3/2 দেওয়া আছে, অনেক জায়গায় 1/2 দেওয়া আছে, আমাদের অনেক কনফিউশন, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 1/2। দুনিয়া কিয়ামত হয়ে গেলে 1/2 ইন্টু মোট শক্তি, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এক চক্রে মোট গড় গতিশক্তি 1/2 ইন্টু মোট শক্তি, এটা একটু মাথায় রাখতে হবে তোমাকে, তাইলে আর কোনো ঝামেলা হবে না। এখন আসো আমরা হচ্ছে পড়ালেখার দিকে ধাবিত হব। পড়ালেখা করলে ইনশাল্লাহ হচ্ছে আমাদের এইখান থেকে সব কমন পড়বে আর কি। তো আমরা আজকে প্র্যাকটিস শিটে যাচ্ছি আর কি, আমাদের প্র্যাকটিস শিটে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্র্যাকটিস করা। তো তোমরা হচ্ছে যতটুকু সূত্র খাতায় লেখছো একটু চোখ বোলাও, আর আমিও হচ্ছে আমার প্র্যাকটিস শিটটা নিয়ে আসি, ডকুমেন্টসটা, তাইলে তোমাদের ভাই মোট শক্তির ওই জায়গায় কোন ফর্মুলাটা হবে, মানে স্পেসিফিক কোন শক্তিটা হবে? 1/2 ইন্টু মোট শক্তি আর কি। তাহলে মোট শক্তি ইকুয়াল টু কি 2 ইন্টু গড় গতি শক্তি, বা এক চক্রে মোট গড় গতি শক্তি, আর কিছুই না আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অফলাইন ব্যাচ 2021 ফিজিক্স, আজকে কি পড়তেছি আমরা? পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, জি ভাইয়া, পর্যাবৃত্ত গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতি। ভাইয়া আজকে যে এক্সামটা নিয়েছিলেন সেটার সলভ শিট আপলোড দিয়ে দিয়ে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপলোড দেওয়া আসো, হয়েছে। ঠিক আছে, কাজ করো, এই যে এই ছবি টবিতে না ঘোলা আসে, আমি যদি পিডিএফ দিয়ে দেই ভালো হয় না? আমার হচ্ছে ভাই, হোয়াটসঅ্যাপ আরো বেশি নাম্বারটা ভালো লাগবে। হয়। জি ভাই। পিডিএফ দিলে বেস্ট হয়। আমি হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলছিলাম তোমাদের নিয়ে, বাট আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ। নাম্বার তোমাদের কাছে নাই। তো 01533688932, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো তোমরা এই নাম্বারটা সবাই সেভ করবা, তাইলে হচ্ছে সেভ করে হচ্ছে তোমরা সবাই আমার একটা মেসেজ দিবে আর কি। এটা তাহলে আমি হচ্ছে মনে করো গ্রুপে অ্যাড করা সহজ হবে। আজকে রাতে আমরা হচ্ছে যাদের হোয়াটসঅ্যাপ নাই খুলে ফেলবো আর কি, তাইলে দেখা যাবে কি পিডিএফটা সহজে দেওয়া যায়। মানে হচ্ছে আমার তাইলে 3টে স্টেপ ফলো করা লাগে না, আমার পিডিএফ তো সব আমার এই যে ল্যাপটপ খানায় থাকে, তো সহজে তোমাদের হাজার হাজার ম্যাটেরিয়ালস দিতে পারবে। ভাইয়া মানে যদি ড্রাইভে আপলোড দিয়ে ওইটা শেয়ার করে দিতেন, মেসেঞ্জারে লিংক দিয়ে দিলে আরো ভালো হতো। মেসেঞ্জারে দিলেও বেটার হয় ভাইয়া। এখন ড্রাইভে আপলোড দিয়ে ওইটা শেয়ার করে দিলে লিংকটা। হ্যাঁ, তা ঠিক আছে। এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে দিলে ভালো না, সহজে দেওয়া যায়। সবাই হোয়াটসঅ্যাপ চালায় না, এই জন্য আর কি। জি ভাইয়া, ওই জন্যই সমস্যা নেই। সমস্যা। আচ্ছা, তাহলে আমি তোমাদের জন্য একটা ড্রাইভ খুলতেছি, আমার তো খাতা বা হোয়াটসঅ্যাপ ওই নামায় না হোয়াটসঅ্যাপ খুলতে তো বেশি সময় লাগে না, 5 মিনিট লাগবে। ঠিক না, না আছে, ভাই, ঠিক তোমরা আছে, আমার লাগবে, খাতা 2 বা মিনিট। রেডি আমার জন্য বলতেছে না, অনেকে ইউজ করে না, অনেকের মোবাইল নামায় না। সবাই করে, সবারই মোবাইল আছে হ্যাঁ ভাই। হ্যাঁ, আরে এইখানে সবাই আপডেট পোলাপাইন, ঠিক আছে? তুমি যা ভাবতেছো পোলাপাইন ওই জায়গায় নাই। এখানে যে সব মেয়েরা আছে, ছেলেরা আছে, তাহলে ভাই হোয়াটসঅ্যাপে দেন ভাই, সবার তাহলে গাল ড্রাইভ খোলা লাগবে না, হোয়াটসঅ্যাপে দিয়ে। হোয়াটসঅ্যাপেই ভালো, বুঝো নাই? হোয়াটসঅ্যাপে জুম টুম করে দেখতে পারবা, পিডিএফ টিডিএফ, বুঝো নাই? একটা আলাদা ভাবসাব আছে আর কি। চলো, সমস্যা নাই ভাই, ওই একজন মেসেঞ্জারে জিজ্ঞেস করবে কই পাই নাই তো, এরপরে আবার লিখতে হবে হোয়াটসঅ্যাপ, যে ঝামেলা জি হয়। ভাইয়া, এক ওই কথা জন্যই আর 100 বার করে লেখে ভাই, আপনি দেখেন গ্রুপের মধ্যে। আচ্ছা যাক, মানায় নাও, দিন শেষে তো ফ্যামিলি। বাট তোমরা মনে করো যে কাইজে ঝগড়া লাগাও, বুঝছো, মেসেঞ্জারে, এই মনে করো দুই ভাই জমি বাটাবাটি নিয়ে হয়তো কাইজে ঝগড়া লাগে। সুরি সুরি তো ভাই। আচ্ছা, আমরা পড়ালেখায় ফিরি, অনেক আড্ডা হয়ে গেছে আজকে। এই তোমরা মনে করো বোর্ড টোড হইও না, তোমাদের না জন্য ভাই, ঠিক আছে। বড় করে দিচ্ছি আর কি, ঠিক আছে?
ওকে, একটু খেয়াল করো 1 নাম্বারটা আর কি। তো f ইকুয়াল টু f ইনটু x মাইনাস vt ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই একটা সমীকরণ, সমীকরণটির ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা বোঝা যায় তো? হ্যাঁ, লেখাগুলা আমি জি যথেষ্ট। ভাই ক্লিয়ার। ওকে, f ইনটু x মাইনাস vt ইকুয়াল টু কনস্ট্যান্ট সমীকরণটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য আর কি? দেখো তো উত্তরটা কি হবে। স্থির বস্তু কণার ভাই দুই নাম্বার। হ্যাঁ, এইটা হচ্ছে স্থির বস্তু কণা, সবসময় মাথায় রাখবা, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। কারণ হচ্ছে আলটিমেটলি যাই করো না কেন, এটা যদি ডিফারেন্সিয়েশন করে এটা কনস্ট্যান্ট থাকতেছে আর কি, এবং এটা আমরা বলতে পারি স্থির বস্তু কণা আর কি, স্থির বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য। তারপর দেখো, একটি সরল দোল গতির বিস্তার এ, দোলনকাল টি, সর্বোচ্চ বেগ কত? মানে ভি ম্যাক্সটা চাইছে আর কি, ভি ম্যাক্সটা চাইছে আমাদের কাছে। ওমেগা এ মানে ভাই 2π/t ইনটু এ। ঠিক আছে, ভি ম্যাক্সটা কি? আমরা জানি ভি ম্যাক্স আমরা পড়ছিলাম হচ্ছে ওমেগা এ, একটু খেয়াল করো তোমরা। তো ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি 2π/t, তাই না? দেখো কিভাবে প্রশ্ন করে, ম্যাক্সিমাম প্রশ্ন ইনটু এ। জোস কোশ্চেন ভাই। জোস একটা প্রশ্ন, একেবারে সহজ একটা জিনিস। আচ্ছা, সবাই কনফিউজড হয়ে যায় এইসব প্রশ্ন দেখলে। তারপরে দেখো, সরল দোল গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ কোনটা? কি বলছে? 3 নাম্বারটা হবে। 3 নাম্বারটা, এ এবং সি উভয়ই। আচ্ছা মুখস্থ এ দেখি। আর বি উভয়। এটা কে? মেয়েটা কে? সেজুতি নাকি? Yeah. হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। ই কে ইকুয়াল টু আমরা কি জানি? হাফ আপকে কে এক্স স্কোয়ার, এটা তো আমরা গতিশক্তির সমীকরণ জানি। তো এইখানে মনে করো, এই যে মনে করো সর্বোচ্চ গতিশক্তি, তো একটা তো আমরা লিখতে পারি হাফ কে এ স্কোয়ার। তো আবার আমরা হচ্ছে এইটা কিভাবে আনতে পারি দেখো, এইখান থেকে আমরা হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, যারা বুঝতেছো না আর কি। তো এইখান থেকে দেখো আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু এম ইকুয়াল টু কি? কে, তাই না? তো খুবই সিম্পলেস্ট ওয়েতে দেখো, খুবই সিম্পলেস্ট ওয়েতে আমরা হচ্ছে এখানে বসায় দিব হাফ কে এর মান কি? এম, ও এম আছে আগে, তারপর ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। খুবই সহজ একটা জিনিস, এ এবং সি উভয়ই, এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বেলাও আইসা পড়তে পারে। তারপর দেখো, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি সরল দোলকের ববের ভর 3 গুণ কমালে, দেখো কি বলছে, ববের ভর 3 গুণ কমালে পর্যায়কাল কেমন হবে, দোলনকাল কেমন হবে? তো এটা একটু অ্যানসার দাও তোমরা। কি হবে? অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। ববের ভরের সাথে আসলে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই পর্যায়কালের সাথে, কারণ আমরা একটা সূত্র পড়ছি t = রুট ওভার l প্লাস r ডিভাইডেড বাই g পড়ছি। এখানে কিন্তু ববের ভরের সাথে কোনো পর্যায়কালের সম্পর্ক নাই, তাই অপরিবর্তিত থাকবে। এরকম ভেলকিওয়ালা প্রশ্ন অনেক দিবে। দেখো, সরল ছন্দিত স্পন্দন এ স্পন্দনশীল কণার বেগ 0 হয়, ঠিক আছে। তো কখন বেগ 0 হয় একটু খেয়াল করো, বেগ কখন 0 হয়? তো আমরা এটা একটু আগে ত্বরণ সর্বোচ্চ হয়। সর্বোচ্চ অবস্থানে যখন ত্বরণ সর্বোচ্চ হয় তখন কি হবে? বেগ 0 হবে। একেবারে সহজ সাপটা জিনিস। ভাই ত্বরণ না সরণ না। ত্বরণ না ভাই, সরণ। হ্যাঁ, সরণ সর্বোচ্চ হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বারটা ভাই। সরণ সর্বোচ্চ হয় তখন কি হবে? মনে করো আমাদের বেগটা 0 হবে। তারপর দেখো, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কোনটি সঠিক আর কি? আমরা একটু ভাই মাত্রই বললাম, স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0, বি নাম্বারটা। বি নাম্বারটা। জি ভাই, বি নাম্বার। তারপরে আসি আস্তে আস্তে উপরের দিকে আগে। একটি সরল দোলককে লিফটে সমতরণে উপরে উঠানো হলে দোলনকালের কি পরিবর্তন হবে? দেখো কি বলছে, উপরে উঠানো হয়েছে, দোলনকাল কি হবে? হ্রাস পাবে। আমরা একটু আগে পড়ছি আর কি, এগুলা বিস্তারিত পড়ছি। আচ্ছা, একটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে? কি বলছে? সর্বোচ্চ ত্বরণটা কোন বিন্দুতে হয় বলো তো? আমরা জানি সর্বোচ্চ ত্বরণ হয় হচ্ছে সর্বোচ্চ বিস্তার বিন্দু, সর্বোচ্চ বিস্তার বিন্দু, সর্বোচ্চ অবস্থানে। হ্যাঁ, সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, বা এটা আমরা সুন্দরভাবে পড়ছি কিন্তু। তারপরে দেখো, কম্পাঙ্ক f ও পর্যায়কাল t এর মধ্যে সম্পর্ক কোনটি? এ নাম্বার 1/t f = 1/t। এই চ্যাপ্টারটা একেবারে পানি ভাত, আমরা দেখতেছি কিন্তু রিসেন্ট প্রশ্ন রাজশাহীতে আসছে, তো খুবই ইম্পর্টেন্ট। সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিস্তার যদি a হয়, স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে যখন সরণ কি হবে? a/√2। এ নাম্বার হবে ভাই, এ নাম্বার হবে।
ঠিক আছে, শিওর? শিওর ভাই। শুধু এ হবে ভাই, বিস্তার হবে শুধু। একজন বলতেছে এ বাই রুট টু, একজন বলতেছে এ এ। হবে। উত্তর হচ্ছে এ। বুঝা গেছে? এখন একটু খেয়াল করো, বিস্তার সর্বোচ্চ হলে মনে করো বিভব শক্তি সর্বোচ্চ হবে আর কি। কারণ হচ্ছে এই যে বিভব শক্তিটা একটু খেয়াল করো, এই যে সাম্যাবস্থা থেকে বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতার উপর নির্ভর করে। তো সর্বোচ্চ সরণ হলেই তো সর্বোচ্চ উচ্চতা হবে এই ক্ষেত্রে, তাই না? তো সর্বোচ্চ সরণ আর কি এস ম্যাক্স পয়েন্টটায়, তাই না? এই পয়েন্টটায় কি হবে, আমাদের বিভব শক্তিটা সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি, বিস্তার বলি। বুঝা গেছে? এটা একটা ভেলকি আর কি, আর কিছুই না আর কি। তারপর আসো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে, ঠিক আছে, Infinity। কেন্দ্রে কত? ইনফিনিটি। ইনফিনিটি, সুন্দর। তারপর সরল ছন্দিত গতি বা স্পন্দনের ক্ষেত্রে কৌণিক বেগ কেমন হবে? কৌণিক বেগ, এই যে আমি বলছিলাম ডিরেক্ট প্রশ্ন আসে। এম বাই কে, ওমেগা ইকুয়াল টু এম বাই কে না, রুট ওভার কে বাই এম। কে বাই এম। কে বাই এম। পড়াইছিলাম, দেখছো? ঠিক আছে, আমি পড়াইছিলাম ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, পড়াইছিলাম কিন্তু একটু আগেই পড়াইছি, দেখছো? এই এম বাই কে, কে বাই এম, এইসব জ্বালা যন্ত্রণা দূর করো, দ্রুত দূর করো, হ্যাঁ? তারপরে আসো, আমাদের একটি সরল দোলকের দৈর্ঘ্য কত? কি বলছে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? দেখো, জি ডিভাইড বাই পাই স্কয়ার, জি ডিভাইড বাই পাই স্কয়ার, এই নাম্বার। আচ্ছা, টি ইকুয়াল টু আমরা কি জানি, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, দৈর্ঘ্য চাইছে। তো আমরা জানি সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তো 2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এই 2 কাটা, তো 1 বাই পাই স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে, এল বাই জি, আর আমরা হচ্ছে জি ডিভাইডেড বাই এল ইকুয়াল টু জি ডিভাইডেড বাই পাই স্কয়ার। খুবই সুন্দরভাবে এল ইকুয়াল টু কি, জি ডিভাইডেড বাই পাই স্কয়ার, এই নাম্বার অপশনটা। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি হচ্ছে প্রথম ধাপ শেষ, 13টা শেষ। তারপরে আসি আমরা আরেকটু ডিপে যাই, পরের পেজে যাই। ভাই আমাকে লিফটের ম্যাথটা আবার বুঝিয়ে দিবেন? কোনটা কোনটা? এর আগের পেজে পৃষ্ঠাটা স্ক্রিনশটটা নিয়ে নেই। আচ্ছা, আমি তো এটা দিয়ে দিব তোমাদের, এটা স্ক্রিনশট লাগবে না, এই একটু পরে গ্রুপে পেয়ে যাবা। কোনটা, কোন ম্যাথটা বলো? ওই যে ভাই লিফটেরটা। ও, লিফটেডটা। এই যে তুমি নোট খাতাটা দেখছো আমাদের, এই যে নোট খাতাটা, হ্যাঁ, নোট খাতাটায় কি বলছিল দেখো। নোট খাতাটায় বলছিলাম হচ্ছে আমরা যখন মনে করো লিফট উপরে উঠে আর কি, ঠিক আছে, লিফট দিয়ে আমরা যখন উপরে উঠব তখন মনে করো দোলনকাল হ্রাস পায় আর কি। কি হয়, দোলনকাল হ্রাস পায়, এবং দোলনকাল হ্রাস পাইলে কি হয়, ঘড়িটা স্লো চলবে। বুঝা গেছে ব্যাপারটা? কাল মানে কি, সময়, মানে একটা দোলন দিতে মনে করো আমাদের বেশি সময় লাগবে আর কি, ঠিক আছে? দোলনের কালটা হ্রাস পায়, সময়টা হ্রাস পায় আর কি। ভাই দোলনকাল মনে হয় বাড়বে ভাই, বাড়বে ভাই, বাড়বে। হ্যাঁ, দোলনকাল বাড়বে, সরি, দোলনকাল বাড়বে। দোলনকাল বাড়লে কি হবে, ঘড়িটা স্লো হবে। আচ্ছা, এইগুলো একটু ঠিক করে নেন ভাই। কি এটা? আর কিছু? মানে ভাই 7 নাম্বারটা বৃদ্ধি পাবে মনে হয়। ভাই ভাই 7 এর বি হবে। ও, 7 এর উত্তর কি বি হবে না? হ্যাঁ হ্যাঁ, ভাই, তাহলে বি হবে। হ্যাঁ, লিফটে ওঠার সময় উঠানো হলো, তাহলে দোলনকাল কি হবে, 7 এর হচ্ছে মনে করো, না না, লিফটে উপরে উঠলে মনে করো দোলনকাল বৃদ্ধি পাবে। আর এখানে তো সমতরণে বলছে ভাই, তাহলে তো রাশি পাবে। হ্যাঁ হ্যাঁ, সমতরণে বলছো না, রাশি তো পাবে। এই তোমরা এটা নিয়ে প্যাচ লাগাইতেছো কেন? আমি তো এটা বলে দিছি সুন্দরভাবে। দেখো, সরল দোলককে মনে রাখো, এই যে একটা জিনিস, সমতরণে ওঠানোর সময় দোলনকাল হ্রাস পায়, তখন ঘড়ি ফাস্ট চলে, এটা আজীবন লিখে রাখবা। আর হচ্ছে মনে করো যদি দোলককে খনির ভিতরে নাও বা পাহাড়ের উপরে নাও, এই দুইটা কেসে আমি আবারও বলতেছি, সমতরণে ওঠানোর সময় দোলনকাল হ্রাস পায় এবং ঘড়ি তখন কি হয়, ফাস্ট চলে। এবং দোলককে যদি তুমি খনির ভিতরে বা পাহাড়ের উপরে নাও, তখন কি হবে, দোলনকাল বাড়বে, অর্থাৎ ঘড়ি স্লো চলবে। এই দুইটা জিনিস লেখা রাখো, হ্যাঁ? আশেপাশে যদি সমতরণ না থাকে, শুধু 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 লিফট উপরে উঠতেছে, তাহলে কি হবে? ওইটা বলবে না, ওইটা ওই কেসে ঝামেলা আছে তো ভাই, সমতরণ না বললে তো ঝামেলা আছে। ভাই গুহার ইয়েটা আরেকবার বলুন তো, কি বললেন? কোনটা কোনটা একটু জোরে বলো। নিয়ন না তোমার নাম? নিয়ন, আসতে আসে তোমার কথা। ভাই সমতরণের যে বিষয়টা বললেন না, ওটা আরেকবার একটু বলেন। মনে রাখবা, সমতরণে যখন কোনো বস্তুকে উপরে উঠাবা তখন দোলনকাল হ্রাস পাবে এবং ঘড়ি ফাস্ট চলবে। আর যদি মনে করো কোনো বস্তুকে পাহাড়ের উপরে নিয়ে যাও বা খনির ভিতরে নিয়ে যাও, মনে রাখবা এই দুইটা কেসে, পাহাড়ের উপরে বা খনির ভিতরে নিয়ে গেলে
এই দুইটা কেসে কি হবে তোমার হচ্ছে দোলনকাল বাড়বে, তখন কি হবে ঘড়ি স্লো চলবে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা ভাইয়া ভাইয়া আপনি ক্লাস শুরুর দিকে যে প্রথম দিকে পড়াইছিলেন যে লিফট উপরে ওঠার সময় দোলনকাল বাড়বে এবং ঘড়ি স্লো হবে ভাইয়া, এটা পড়াইছিলেন। ও তো তাহলে একটু মানে মিস্টেক হয়েছে, বুঝো না, এগুলা একটু কনফিউজিং তো। মানে কখন ভাইয়া কি যেটা বলে- পড়াইছো ওটা তুমি খনির ভিতরে আর পাহাড় ফেরানো তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তো ফাইনাল কথাটা বলে দিছি, লিফটে যখন সমতরণে উঠাবা আর কি, তখন দোলনকাল হ্রাস পাবে, ঘড়ি ফাস্ট চলবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, যখন খনির ভিতরে বা পাহাড়ের উপরে নিয়ে যাবা আর কি, তখন দোলনকাল বাড়বে, ঘড়ি স্লো চলবে। এই দুইটা প্রশ্নই আসবে, আর কিছু আসবে না। তারপরে আসো, সরল ছন্দিত একটি বস্তু কণার গতির সমীকরণ বলে দিছে x = a sin ওমেগা t। উহার ত্বরণ কত? এ নাম্বার ভাই মাইনাস এই ওমেগা নাম্বার মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ভাই ত্বরণ কত বলো? এই নাম্বার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, আমরা একটু আগে পড়ছিলাম কিন্তু মনে করো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ত্বরণের ডাইরেক্ট সমীকরণ পড়ছিলাম। আর তুমি যদি ইয়াটাও পড়ো আর কি, ওই যে আমরা যখন ইয়াটা পড়ছিলাম আর কি, ত্বরণটা যখন ডিফারেন্সিয়েশন করে পড়ছিলাম, দেখো আমরা কি পড়ছিলাম, a = মাইনাস ওমেগা স্কোয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগা টি প্লাস ডেল্টা। তো ডেল্টা যদি পুরোটাই শূন্য হচ্ছে ধরো, এক্স। তো আলটিমেটলি হচ্ছে এই অংশটা তো প্রশ্নে বলেই দিছে এক্স, এই অংশটা কি বলে দিছে প্রশ্নে, এক্স বলে দিছে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এইবার তো মনে করো এখানে এক্স আসছে, অন্য সময় তো মনে করো এক্স আসে না, বুঝছো নাই? তারপরে আসো, আমরা যদি আসি মহাকাশে একজন নভোচারীর কাছে, কি বলছে, একজন নভোচারীর কাছে ইনফিনিটি। সরল দোলকের দোলনকাল কত? ইনফিনিটি, অসীম, কারণ জি এর মান শূন্য। তখন 90% বলবেন কি দাগাবে জানো, এই শূন্য দাগাবে। এবং আমার ডাউট আছে তোমরা কেউ কেউ পরীক্ষার হলে শূন্য দাগাইতে পারো, কারণ পরীক্ষার হল পরিবেশটাই অন্যরকম। কোন সরল দোলকের পিণ্ডের ভর ক্রমাগত বাড়ানো হলে, অপরিবর্তিত। ঠিক আছে, ভরের ক্ষেত্রে এটা আবার রিপিট হইছে, দুটি স্পন্দনরত কণার সরণ x = a sin ওমেগা t, আরেকটা কি a cos ওমেগা t। উত্তর হচ্ছে π/2, সবসময় মাথায় রাখবা, কারণ সাইন আর cos এর দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। সাইন আর cos এর দশা পার্থক্য কত? 5/2 ডিগ্রি। একেবারে সহজ ছাত্র ভাবে। আর অনেকে দেখবা ভাঙ্গায় ভুঙ্গায় ব্যাখ্যা দিছে, তোমার তো এত ব্যাখ্যা দরকার নাই। তারপর দেখো কৌণিক বিস্তার, কি বলছে, কৌণিক বিস্তার 4 ডিগ্রি বেশি হলে দোলকের 4 ডিগ্রি মানে না, সর্বোচ্চ কৌণিক বিস্তার হচ্ছে 4 ডিগ্রি, এটা মাথায় রাখবা। সরল দোলকের L বনাম T স্কয়ার লেখচিত্রটি কেমন হবে? আঁকতে হবে। দেখো L বনাম T স্কয়ার লেখচিত্রটি কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা। তো কিভাবে দেখো, t = 2π√L/g। তো যেহেতু L বনাম T স্কয়ার, আমরা t সমানুপাতিক জানি √L, তো আমরা লিখতে পারি t স্কয়ার সমানুপাতিক L, যদি স্কয়ার করি আর কি। তো আমাদের বলছে হচ্ছে L বনাম T স্কয়ার। দেখো আমি তো তোমাদের গ্রাফের ক্লাসটা করছি, y অক্ষ বরাবর L আর এখানে T স্কয়ার বসায় দিছে। তো আমি বলতে পারি এটা y আর এটা কি x। তো y সমানুপাতিক x এর গ্রাফ কেমন হয়? মূল বিন্দুগামী সরল রেখা হয়। আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে পড়াইছি y সমানুপাতিক x এর গ্রাফ। বুঝা গেছে ব্যাপারটা কিভাবে সলভ করবা? আর যদি গ্রাফ না বুঝাইতাম তোমাদের কিন্তু এখন অনেকটা ধরতে কষ্ট হইতো। তো গ্রাফ পড়ছো তোমরা, তোমাদের আর কোনো প্যারা নাই। তারপর আসো, পর্যায়কাল ও বল ধ্রুবকের ভিতরে একটু খেয়াল করো, পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ প্রপোর্শনাল টু 1/√k। হ্যাঁ, বি বি নাম্বার। নাম্বার হবে ভাই। উত্তর বি। খুবই সুন্দর, কারণ হচ্ছে ভাই। মনে করো আমরা t = 2π√L/g পড়ি, বা হচ্ছে 2π/ওমেগা পড়ছি। আবার ওমেগা আমরা জানি √k/m, 2π/√k/m। তো আমরা এখান থেকে লিখতে পারি আর কি সুন্দরভাবে t সমানুপাতিক 1/√k। নবীন অনেক নয়েজ আসতেছে, মাইক অফ করো। আচ্ছা, তারপরে আসো, একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে, কি বলছে, একটা তারের ভিতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারটি সর্বোচ্চ দ্রুতি বলছে vs। আচ্ছা, বিস্তারের অর্ধেক হলে, আচ্ছা ওই পাশে কি আরো কিছু আছে নাকি? দেখেন তো
আচ্ছা, তারের একটি কণার সরণ, ওরে ভাই এটা এইভাবে হইলো কেন? দাঁড়া আরেকটু জুম আউট করি। আচ্ছা এখন আসছে পুরোটা। দেখো কি বলছে, তারের একটি কণার সরণ বিস্তারের অর্ধেক হলে ওই কণাটির দ্রুতি কত? কি বলছে? তারের একটি কণার সরণ যদি বিস্তারের অর্ধেক হয় তাহলে ওই কণাটির দ্রুতি কত? তো এটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার একটা প্রশ্ন, 3 স্টার একটা প্রশ্ন, ঢাবিতে আসা প্রশ্ন। এতটা ইম্পর্টেন্ট যে এটার গুরুত্ব তোমার বোঝানো যাবে না, একটু খেয়াল করো আর কি, ভাই বুঝাই আর কি। ভাইয়া সাইনোসয়েডাল কি? সাইনোসয়েডাল মানে বুঝো না? এই সাইনোসয়েডাল মানে কি বলো, কে পারো? পেঁচানোটা। অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গ ওই একদম। তো ভাইয়া ওই তো সাইনোসয়েডাল নরমালি ওই তো সাইন কজে তুমি যে গ্রাফের মধ্যে যেভাবে আর কি দেখো এই কেমনে বক্র আর কি, মানে এটা বোঝানো তো কিছু নেই। একেবারে সহজ ছোট্ট জিনিস, ঠিক আছে? সাইনোসয়েডাল মানে। এখন একটু খেয়াল করো, তারের একটি কণার সরণ বিস্তারের অর্ধেক হলে দ্রুতি কত? এই ম্যাথটা এতটা ইম্পর্টেন্ট যে আমরা জানি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তো আমরা এটা জানি হচ্ছে সর্বোচ্চ দ্রুতির ক্ষেত্রে আর কি, যেহেতু বলছে সর্বোচ্চ দ্রুতি ভিএস, তো আমরা এই সূত্রটা লিখলাম আর কি। আবার এই ওমেগা এ, এই ভিএস, এটা আমি লিখতে পারি ভিএস ইকুয়াল টু ওমেগা এ, আমি আলাদাভাবে লিখে রাখলাম। তাহলে মেন যে সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা পড়ছি। এখন বলছে তারের একটি কণার সরণ বিস্তারের অর্ধেক হলে, মানে এতক্ষণ আমরা যখন পড়ছিলাম আর কি, সরণটা বিস্তারের সমান পড়ছিলাম, হয় সরণটা 0 পড়ছিলাম। এখন এমনও তো হইতে পারে, ধরো এইখান থেকে এইখানের মাঝখানের কোনো দূরত্ব বলতে পারে সেটা বিস্তারের অর্ধেক, তাহলে তখন কি হবে? এক্স এর মানটা কি বিস্তারের অর্ধেক। তো তখন আমি লিখতে পারি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস বিস্তারের অর্ধেক যেহেতু এ বাই 2 হোল স্কোয়ার। বুঝা গেছে ব্যাপারটা? তো এইখান থেকে লিখতে পারি আমরা, দেখো ওমেগা একটু ক্যালকুলেশন করবো আর কি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা যদি এটা লসাগু করি আর কি, ওমেগা রুট ওভার 4 লসাগু থাকবে, 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমরা লিখতে পারি 3 স্কোয়ার। তো আমরা লিখতে পারি ওমেগা ইন্টু রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু এ। তো এখন একটু খেয়াল করো, এইখানে এই যে এই ওমেগা আর এ গুণ করলে কি হয়? ওমেগা এ না? তো এই ওমেগা এ এর মানটা আমরা কি পাইছিলাম? ভিএস। একটু তাকাও, ভিএস। তাহলে আমরা লিখতে পারি রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু ভিএস। বুঝা গেছে? তাহলে এইখানে উত্তরটা কি? রুট 3 ইন্টু ভিএস ডিভাইডেড বাই 2, বি নাম্বার। একটু তাকাও অঙ্কটার দিকে, তোমরা তাকাও, খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বেসিক না পারলে, তোমরা যদি বেসিক না জানো, দেখো অনেকে বলবে শর্টকাটে সব ফিজিক্স হয়ে যাবে, বাট ফিজিক্সের টিচাররা আর কি এতটা কাইস্টা যতগুলো শর্টকাট ছিল সবগুলোর ব্যান করে দিছে আমার মতে আর কি। মানে শর্টকাটের কোনো অঙ্কই দেয় না তারা দেয় আয় তোরা হচ্ছে সূত্র পারবি, তোরা অঙ্ক পারবি। দেখো এখানে কোনো ক্যালকুলেশন দিছে? ক্যালকুলেশন কিন্তু দেয় নাই, জাস্ট কি দিছে? সূত্র। তুমি সূত্র বুঝবা, বেসিক বুঝবা, তুমি অঙ্ক পারবা, নাইলে পারবা না। বুঝা গেছে? আমি কি সামনে আগাবো? জি ভাই। আচ্ছা সামনে আগাই আস্তে আস্তে। আজকে অনেকগুলো অঙ্ক আর কি, প্রায় 45টা অঙ্ক। অসুবিধা নেই হচ্ছে কোনো মাস্টাররা হচ্ছে এতগুলা প্র্যাকটিস করাবে কিনা আমি জানি না, বাট হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যদি প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস না করো তাহলে হচ্ছে তোমাদের হতভাগা আর কেউ না, সিরিয়াসলি। তো তোমরা হচ্ছে তোমাদের ছোট ভাই ব্রাদার যেগুলো আছে ওইগুলারও বলবা এমন কোন মাস্টারের কাছে পড়তে যারা এইভাবে প্র্যাকটিস করাবে। আর তোমরা তো কোচিং আপনার কথাই বলবো ভাই। হ্যাঁ আমার কথা। আচ্ছা দিও, তাইলে হচ্ছে আগামী বছরের চলাফেরার জন্য টাকা পয়সা হবে আর কি, নাইলে ফকিরের তবে একটু খেয়াল করো, একটা পিয়ানো তারের দৈর্ঘ্য এল, ভর কত এম, যদি মূল কম্পাঙ্ক এফ হয় তবে তারের টান হলো, কি বলছে? একটা পিয়ানো তারের দৈর্ঘ্য এল, ভর কি এম, মূল কম্পাঙ্ক কি হইছে এফ, তাহলে তারের টান কি হবে? তো এখন কথা ভাই হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসছিল ভাই, মুখস্থ অ্যানসার বলে দিব। আচ্ছা ভাই কল তাহলে একবার না দুইবার। তো তোমরা সবাই মুখস্থ করছো আর কি, বাট মুখস্থ করলে ঝামেলা আছে আর কি, সূত্র আছে তো। ঠিক আছে? এটা হচ্ছে মনে করো আমরা এই মূলত হচ্ছে এটা টানা তারের কম্পাঙ্কের ম্যাথ, মূলত হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার যেটা আছে সেই তরঙ্গ চ্যাপ্টারের ম্যাথ, ভুলে এখানে আসছে।
তারপরে হচ্ছে আমরা টি ইকুয়াল টু, আমরা টানা তারের কম্পাঙ্কের যে সূত্রটা জানি, আমরা F equal মনে হয় ভাই। ইকুয়াল টু 1/12 ঠিক root আছে, over something by something। টি বাই মিউ। তো মিউ মানে কি, মিউটা একটু বুঝো, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। তো মিউ আবার আমরা লিখতে পারি হচ্ছে m বাই এল, একক দৈর্ঘ্যে ভর। মিউ মানে কি লিখতে পারি, m বাই এল। তো আলটিমেটলি এটা m বাই এল ই লেখা শ্রেয় আর কি, ঠিক আছে। তো আমরা এখানে লিখি আর কি, ধরো হচ্ছে এটা মুছি, এটা মুছে হচ্ছে m বাই এল লিখি। তো আমি হচ্ছে নিচে এমটা লিখতেছি আর টি এর সাথে এলটা গুণ করে দিচ্ছি, তাইলে অনেকটা সহজ সাপটা হয়ে যাবে আমাদের কাজগুলো আর কি। এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে এইখানে এই টি এর মানটা বের করতে বলছে, টি এর মানটা বের করতে বলছে। তো আমরা লিখতে পারি টি এর মানটা বের করার জন্য একেবারে সহজ সাপটা জিনিস। দেখো এইখানে এই এফ স্কোয়ার মানে এই 2fl 4f স্কোয়ার l স্কোয়ার হয়ে গেল ইন্টু TL ডিভাইডেড বাই m। তো আলটিমেটলি দেখো এইখানে হচ্ছে এই l আর এই l এর স্কোয়ারটা কাইটে দিলাম, আর t ইকুয়াল টু 4ml f স্কোয়ার। একেবারে সহজ সাপটা হবে। অনেকে অনেক কিছু করবে, তুমি যদি জাস্ট সূত্রটা বসায় দাও এক চান্সে কিন্তু হয়ে যাবে সহজে, শর্টকাটে একেবারে সুন্দরভাবে। তারপরে আসো পরের অঙ্কটা যদি দেখি আমরা, সরল দোলন। তাহলে উত্তরটা কি, বি নাম্বারটা। সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার, বিস্তার কত বলছে 0.02 মিটার, এবং কম্পাঙ্ক বলে দিচ্ছে 2.5 হার্টজ হলে সর্বোচ্চ দ্রুতি কত। কি বলছে, সর্বোচ্চ দ্রুতিটা কত। আবার একটু বুঝো, সরল দোল গতি সম্পন্ন একটি কণার বিস্তার দিয়ে দিচ্ছে। তো এইভাবে তোমরা পরীক্ষার হলে প্রশ্নে কি করবা, গোল দাগ দিবে আর কি, মানে তাইলে তোমার দেখবা সহজ হয়ে গেছে। দেখো ভাইয়া যে কাজটা করছি, পরীক্ষার হলে এভাবে তো প্রশ্ন দেওয়া থাকবে, তুমি বিস্তার এই গোল দাগ দিলা, কম্পাঙ্ক গোল দাগ দিলা, সর্বোচ্চ দ্রুতি গোল দাগ দিলা, তাহলে দেখবো তোমার সূত্রটা মাথায় ক্যাচ করছে, ঠিক আছে। তুমি যদি এই জিনিসগুলো গোল দাগ না দিয়ে আইডেন্টিফাই না করো, তোমার কিন্তু সূত্র মাথায় ক্যাচ করবে না। তো তোমাকে এই কাজটা আগে করতে হবে, সূত্র মাথায় ক্যাচ করার জন্য গোল দাগ দিবা। তাহলে দেখো বিস্তার এ আসছে, কম্পাঙ্ক আসছে, সর্বোচ্চ দ্রুতি চাইছে। তো ভি ম্যাক্স একটু দেখো, তুমি জানো হচ্ছে সর্বোচ্চ দ্রুতির ক্ষেত্রে ওমেগা এ, আবার ওমেগা কি পড়ছিল, ওমেগা ইকুয়াল টু পড়ছিল হচ্ছে 2 পাই এফ এ। দেখো 2 পাই এর মান তুমি জানো, এখন হচ্ছে ক্যালকুলেশনটা ঝামেলা। দেখো এই যে ক্যালকুলেশনটা ঝামেলা, ভাই ক্যালকুলেশন কেমনে করব। দেখো আমি একটু ক্যালকুলেশনটাতে তোমার পানি ভাত বানায় দেই। দেখো এই 2 ইনটু পাই কত 3.14 লিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কম্পাঙ্ক কত 2.5 এটা লিখলাম, এবং বিস্তার কত 0.02। আচ্ছা দেখো এইটা একেবারে সহজ একটা জিনিস। দেখো এই যে 2 রে আড়াই দিয়ে করবা কত হবে 5। আচ্ছা এটারে 2 বানাও, নিচে 100 দিয়ে ভাগ করো, 5 দুগুণে কত হয় 10, তাই না। 10 এর সাথে 3.14 গুণ করলে কত হয় 31.4। এটারে 100 দিয়ে ভাগ করবা 0.314। কি কঠিন কিছু? দেখো তোমাকে তাকাইতে হবে ক্যালকুলেশনের দিকে। প্রথমে কি মনে হয়েছে অনেক কঠিন, এখন যদি তুমি এই যে পূর্ণ সংখ্যার কাছাকাছি মিলাইতে পারো, আড়াই দুগুণে 5, 5 দুগুণে 10, 10 এর সাথে এই তো এইখানে 10 এর সাথে একটা শূন্য আগে কাইটা নিতে পারো, 31.4 কে 10 দ্বারা ভাগ করবা 0.314। কি কঠিন? এই কঠিন নাকি? দেখো উত্তর কি সহজ। আর তুমি যদি মনে করো এখানে দশমিকে আওলা ঝালো বানাও, আওলা ঝালো করো, তোমার কিন্তু কোনো ঝামেলা নাই, কারণ হচ্ছে এই 3 রিলেটেড আর কিছুই নাই এখানে, বুঝে গেছে। তো 3.14 আসার পরে তুমি উত্তর দেখায় দিতে পারবা 0.3। কিন্তু ভাই কিছু কিছু জায়গায় 3.14 31.4 মানে কাইন্ড অফ কাছাকাছি সব দিয়ে রাখে। না ঢাবিওয়ালারা এটা করে না, এটা করে কারা আমি বলি, এটা হচ্ছে রাজশাহী করে, জাহাঙ্গীরনগর ডি ইউনিট করে। এক হচ্ছে কই থেকে এত চর্বি আসে পোলাপাইন মনে করো কান্দানির লেগা। আসলে এইগুলা বিশ্ববিদ্যালয় বুঝছো, সিট টিট নাই তো বুঝছো, ফকিন্নি মার্কা বিশ্ববিদ্যালয় তো কথা সত্য, কথা সত্য। একটু খেয়াল করো, আমরা একটু সামনে যাই। দেখো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান আছে, এবং এই অভিকর্ষজ ত্বরণের মানে একটি গোলক ঘড়ির সঠিক সময় দেয়। ঘড়িটি ওই যে চাঁদে নিয়ে গেছে আর কি, তোমার বান্ধবী মুনের কাছে নিয়ে গেছে, এবং ওইখানে জি এর মান দেওয়া আছে, ওই যে জি এম মানে মুনের জি এর মান দেওয়া আছে, এবং পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময়ে মানে চন্দ্র পৃষ্ঠে কত হবে। তো আমরা কি করছিলাম, টিএইচ বাই সমানুপাতিক 1/√g দিয়ে রুট ওভার এম ই ডিভাইডেড বাই
mh। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করো ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ও আচ্ছা, এখানে তো অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, জি ভাই। তো সেম জিনিস হবে √g সমানুপাতিক বাই gh। আর বাই √g। ব্যস্তানুপাতিক, অভিকর্ষজ ত্বরণের ব্যস্তানুপাতিক ভাই, ব্যাস লাগায়ও না। এখন দেখো পৃথিবী পৃষ্ঠের 1 ঘন্টা সময়, মানে পৃথিবীতে কি দিছে 1 ঘন্টা, তাহলে এখানে কি দিয়ে দিব 1 আওয়ার। তারপরে দেখো ই মানে আর্থ, এবং ইতে কত 9.8, আমরা ওইখানে 9.8 দিব, উপরে 9.8 দিব, নিচে কি দিব 1.6। 1.6 দেখো শুধু মান বসাবা, কাজ শেষ। 1.6 শেষ, উত্তর তো এইটাই। হ্যাঁ, টিএইচ জি ভাই, ইকুয়াল টু তিন কত 9.8 ডিভাইডেড বাই 1.6। 1.6 আচ্ছা, তারপরে দেখো 300 নিউটন মিটার ইনভার্স বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিং কে কি বলছে, বল ধ্রুবক, এই যে কে, এবারে মার্ক করে ফেলবা কতটুকু সংকুচিত করলে, মানে সংকুচিত মানে কি, এক্স এর মান চাইছে, ডাব্লিউ দেওয়া আছে, তো আমরা পড়ছি ডাব্লিউ ইকুয়াল টু যাই হোক না কেন, সঞ্চিত শক্তি, বিভব শক্তি, গতি শক্তি যাই দেন, হাফ কে এক্স স্কয়ার। শেষ, এটা এখান থেকে বের করব। কাজ শেষ। হাফ ইনটু কে এর মান কত, কে এর মান হচ্ছে আমাদের 300 হচ্ছে 300 ইনটু এক্স স্কয়ার কত 1.5 গুণ 1.5, 1.5 গুণ 1.5। আচ্ছা, ডাব্লু হবে না 1.5 এক্স তো বাইর করব আমি। ও আচ্ছা, ওইটা তো ডাব্লিউ হবে। আচ্ছা, জি ভাই, এক্স তো বের করবেন। ওকে ওকে ওকে, যাক তোমরা তো আমার থেকে ভালো পারো, বুড়া হয়ে গেছে আর কি। তো এক্স দোয়া করবেন ভাই। এখানে হচ্ছে 1.5, তো এটা তো আরো বয়স সহজ হয়েছে হয়ে তো গেছে। ভাইয়া। 1.5 গুণ হয়ে গেছে ভাই, হয়ে গেছে। 3 গুণ 3 ইকুয়াল টু 300 গুণ এক্স স্কয়ার। তো আমরা যদি এটা কাটি 100 হয়ে যাবে, তো 1/100 এটা রুট করবা, তাইলে কি এক্স এর মান পেয়ে যাবা 1/10 ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু কত 0.1 0.1। 0.1 একেবারে সহজ সাপটা ভাবে আমরা কাজকর্ম শেষ করে ফেলছি। পরেরটা আসি আমরা, এটা মুছে দেই আর কি, তোমরা তুলো আর কি, এখানে হিজিবিজি হয়ে গেছে আর কি। পরেরটা ভাই আগের সূত্র দিয়ে, হ্যাঁ আগের সূত্র দিয়ে পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা আগে সূত্র দিয়ে, পরেরটা আমি আর কইরা দিব না, তোমরা করবা আর কি। তারপরে আসো, তারপরে আসো আরেকটু আগাই। 27 নাম্বারটা, একটি সেকেন্ড দোলককে চন্দ্রপৃষ্ঠে, একটি সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত হবে? কি ওই তো বলছো? ভাই, th বাই t সমান √me বাই mh। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাই। th বাই te equal to √me divided by mh into rh by re। আমরা পড়ছিলাম হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক, ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তো একটু খেয়াল করো, সেকেন্ড দোলক মানে পৃথিবীতে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড বলে দিচ্ছে, এবং হচ্ছে বলছে হচ্ছে দেওয়া আছে পৃথিবীর ভর 4.5 চাঁদের ভরের 81 গুণ, মানে চাঁদের ভর যদি 1 হয়, একটু খেয়াল করো, চাঁদের ভর যদি 1 হয়, পৃথিবীর ভর কত 81, সুন্দরভাবে দিয়ে দিচ্ছে 81 ডিভাইডেড বাই 1। আবার বলছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ পৃথিবীর আর ই কত হবে 4, আর এইচ কত 1। ওকে, সুন্দরভাবে লিখে দেই, আর এইচ কত 1 আর ই কত 4। তো এখন একেবারে সহজ ছোট্ট জিনিস, এই দুই এখানে গুণ করে দেই, তো 2 2 কাটা, তো 81 রে রুট করলে কত হয় 9, 9 বাই 2 কত হবে 4.5। ঠিক আছে, 4.5 সেকেন্ড এই নাম্বারটা বুঝে গেছে। জি তো ভাই। চলো পরের পেজে যাই আর কি, আমরা ধীরে সুস্থে আগাই, আমাদের পড়ালেখাগুলা সহজই আছে, এত কঠিন কিছু না। আচ্ছা, ওকে, অনেক জুম ইন হয়ে গেছে, একটু কমাই, চলে। আচ্ছা, নাম লিখে নাও। ওকে, আসো 28 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, কি বলছে, 0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল দিয়ে দিছে হচ্ছে 0.9 সেকেন্ড, দোলনকাল 1.8 সেকেন্ড করতে দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত হবে? ওই তো ভাই, t এর সাথে n এর রিলেশন। দেখো th 3√2 ভাইয়া। t1 বাই t2, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে মনে করো √l1 বাই l2, যেহেতু সমানুপাতিক সম্পর্ক আর কি। তো এখন একেবারে সহজ একটা জিনিস, দোলনকাল 0.2 মিটারের ক্ষেত্রে 0.9, তো আমরা হচ্ছে 0.2টা নিচে লিখবো, 0.9 ও নিচে লিখবো আর কি। দেখো 0.2 0.9 আর উপরেরটাই কত 1.8 গুণ, ওকে 1.8 লিখে দিই আর কি উপরে।
ওকে 1.8। আমরা কি করব, এটা যদি কাটি √2 হবে, তাহলে t1 ইকুয়াল টু √2 মানে কি 1.41 1 ইনটু 0.2 0.2। তো এখন দেখো এটারে যদি 14 ধরো আর কি, 14 দেখো 14 দুগুণে কি লিখতে পারবা, ওই তো ভাই 0.28 হবে। ডিরেক্ট হচ্ছে 28 লিখতে পারবা আর কি, 28। এখন হচ্ছে দেখো দশমিকের পরে এক ঘর, এখানে এক ঘর, দুই ঘর, তো 0.28 অ্যানসার কি বি নাম্বারটা। সহজ একটা জিনিস, কঠিন কিছু না। প্রথমত আমাদের ভয় লাগে, বাট এই ভয়টা দূর করতে হবে। আর হচ্ছে এই যে যেভাবে রাফ করতেছি, প্রশ্নে এইভাবে রাফ করতে পারবা, বাট একটা কাজ করব না আর কি, এই যে আমি যে উত্তরটা L2 দেখাচ্ছি। বাইর করবেন না ভাইয়া, আপনি তো T1 বাইর জি জি, করবেন। L2 বাইর করব না, আমরা এখন দৈর্ঘ্য বাইর করতে হবে। আমরা কি বের করছি, দোলনকাল বের করতে ভাই হবে। দৈর্ঘ্যটা চাই। L2 বের করব, অ্যানসার হবে ও আচ্ছা, আমরা কি ওই T1/T2 এর জায়গায় L1/L2 তে মান বসে। আচ্ছা 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 আচ্ছা, এটা ভুল করছি আর কি। আচ্ছা, একই রেজাল্ট হবে মনে হয় অসুবিধা না। নেই, প্রসেস তো বুঝছে সবাই, সবাই বের করে নিল। হ্যাঁ 0.8 হবে ভাইয়া। 0.8 হবে, দেখছো যেটা ভুল করবা তুমি ওইটাও কিন্তু কর্তৃপক্ষ দিয়ে রাখবে আর কি, ঠিক আছে, √L1/L2। আচ্ছা, ল্যাপটপের স্ক্রিনে তাকায় থাকা যায় না এতক্ষণ। দেখো T1 কত আমাদের, T1 হচ্ছে আমাদের হচ্ছে সুন্দরভাবে 0.9 যদি ধরি, 0.9, এবং T2 যদি 1.8 ধরি, ঠিক আছে, বা উল্টা লিখলাম কেন, বড়টা উপরে। ভাই হ্যাঁ ওই T2 এর ক্ষেত্রে হবে না, এটা তো সময় দিছে। বের করি না, সমস্যা নাই তো। 1.8 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে দৈর্ঘ্য বের করতে বলছে, আমাদের L1 ডিভাইডেড বাই হচ্ছে আমরা কি করব 0.2 লিখব আর কি। দেখো একেবারে সহজ সব জিনিস, এটা 2 এর স্কয়ার করলে কত হবে 4, 4 ইনটু 0.2 ইকুয়াল টু কি L1, তাহলে কি হবে 0.8 ইকুয়াল টু L1, উত্তর হবে 0.8। দেখছো তুমি যে জিনিসটা ভুল করবা আর কি, একটু ব্যাপারটা চিন্তা করো, আমরা কিন্তু ভুল করে সঠিক উত্তর মিলাইছি, মানে তুমি যেটা ভুল করতে পারো আর কি, সেটাও কিন্তু পরীক্ষায় অপশনে উত্তরটা দেওয়া থাকবে। বুঝতে পারছো অপশনগুলো কি পরিমাণে অ্যানালাইসিস করে তৈরি করে? জি ভাই, বুঝে গেছে? তো ঢাবিতে একটা মজার জিনিস হচ্ছে, সবাই পরীক্ষা দেওয়ার পরে সবাই সন্তুষ্ট থাকে, কারণ হচ্ছে সবার রেজাল্টই ঠিক হয়, কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে যে উত্তর মিলাবা ওই উত্তরই থাকবে আর কি। জি ভাই, রিলেটেড গুলো দিয়ে দেয়। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, কি বলছে, একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। তো দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? এই ম্যাচই ভাই বসায় দেন। 4.2, ভাই আগেরটার মতো। ঠিক আছে, জি জি, আগেরটার কনসেপ্টই দেন। আগেরটার কনসেপ্ট, ঠিক আছে। তো দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, টি সমানুপাতিক √L, তো √2 ইনটু টি হবে আর কি। তো √2 ইনটু টি কত, মনে করো √2 এর মান হচ্ছে 1.41 এবং টি এর মান হচ্ছে 3, তাহলে আমরা হচ্ছে 4.24 পাবো। মনে রাখবে এই উত্তরটা হচ্ছে √2 ইনটু 3 4.24, এটা মুখস্থ রাখলেই ভালো, কারণ ঢাবের অনেক ফেভারিট। তারপর দেখো 30 নাম্বারটা, একটি স্প্রিং এ 5 কেজি ভর ঝোলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল আর কি। তো দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইলো এটাকে আমরা এক্স বলি আর কি। স্প্রিং ধ্রুবকের মান কত? তো আমরা পড়ছিলাম হচ্ছে m/k ইকুয়াল টু কি x/g, পড়ছিলাম কিনা দেখো। তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক k চাইছে, তাহলে k ইকুয়াল টু mg ডিভাইডেড বাই x। তো এখন দেখো ভর কত 5, g কত 9.8, 24.5, 2 ইনটু 10 টু দি পাওয়ার -2, কারণ সেন্টিমিটার এককে আছে, ওইটা তোমার মিটারে কনভার্ট করতে হবে। তো এখন দেখো এইখানে 5 10 যদি 50 ধরো, তাহলে এখানে কি হবে মনে করো 25 হবে, 25 ইনটু 10 স্কয়ার, তাহলে 2500 কাছাকাছি। তো 2500 কাছাকাছি কি আছে দেখো 2450। দেখেন ভাই, আমি কিন্তু 10 - 2 খেয়াল করি নাই। না খেয়াল করলে নাই, ঠিক আছে। 2500 এই 10 - 2 উপরে গেলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, তাহলে 2500 হয়ে যাবে। 2500 কাছাকাছি কি 2450। তারপরে আসো কি বলছে জিনা, এটা 25 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ তারপরে একটু খেয়াল করো, 4 ইনটু d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 100x ইকুয়াল টু 0। সমীকরণটির ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক কত? সবাই উত্তর দিতে পারবে এটা, কারণ 4 দিয়ে 100 রে ভাগ করবা, 25 এর রুট করলে কত হবে 5 হবে ভাইয়া, 5 রেডিয়ান পার সেকেন্ড। অনেকে ভুল করে 25 দেখাবে, উত্তর কত 5। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করতে দেখো t
পি সমানুপাতিক রুট ওভার এল, পর্যায়কাল যদি দ্বিগুণ করো তাহলে সরল দোলকের দৈর্ঘ্য কত হতে হবে? 4 গুণ, কারণ 2 এর 4 গুণ। তারপরে আসো পরের অঙ্কটা। এইগুলো তোমরা পারবা, একেবারে সহজ জিনিস, এগুলো তোমরা হোমওয়ার্ক করো, আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেই, না পারলে তো আসি। 45 পর্যন্ত অঙ্ক আছে তোমাদের হচ্ছে গ্রুপে, হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমি প্রশ্নগুলো দিয়ে হ্যাঁ মেসেজ আগের পাঠাই। গ্রুপ আছে, আগের গ্রুপটা একটু মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপে তো দিন। ভাই গ্রুপটা সবাই খোলা আছে create ভাই, করি, আগেরটাই ঠিক আছে? নাইলে আপনি নতুন করে আবার ক্রিয়েট করেন। গ্রুপটা ক্রিয়েট করি, তোমরা হচ্ছে একটা মেসেজ টেসেজ দাও আমারে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো লিখছই 015333688, এই কাজটা শুভ কাজটা করে ঘুমাও, তাহলে অনেক কিছু দিতে পারবো। এই কোয়েশ্চেনের পিডিএফও দিতে পারবো, তোমার প্র্যাকটিসের লেগে সলভ শিটও দিতে পারবো। ভাই ঘুমাবো পরে, কনক ভাইয়ের কিছু কাজ বাকি রয়েছে, এগুলো করে নি। ও কনক ভাই কি অ্যাসাইনমেন্ট দিছে তোমাদেরকে? হ্যাঁ জি ভাই। ভাই। ও ভালো, অ্যাসাইনমেন্ট করো আর কি, ঠিক আছে? ভাই একটা প্রবলেম আছে ভাই। কি প্রবলেম বলো? ভাই কনক ভাইয়ারকে আসলে মানে সবাই কয়দিন ধরে গ্রুপের মধ্যে বলতেছে যে পিডিএফ গুলা, তারপরে কোশ্চেনের সলভ গুলা এগুলো একটু দিতে, ঠিক আছে? তো হ্যাঁ, উনি দেয় হচ্ছে না। হয়তো সময় পায় না, অথবা মানে যাদের পেমেন্ট ক্লিয়ার না ডেইলি আর কি বলে গ্রুপের মধ্যে, যাদের পেমেন্ট ক্লিয়ার না ওদেরকে বের হয়ে যেতে। আসলে এরকম সিচুয়েশনে তো কেউ নির্দ্বিধায় বের হয়ে যায় না। তো এখন মানে না না, সবকিছু একটু ডিলে হয়ে খোঁজাইবা, যেতেছে। বুঝছো? আমিও বলবো না দিতে পিডিএফ, আর তো হচ্ছে বলে দিন ভাই ভাই। হচ্ছে ওই শীটগুলো হারায় আর যাওয়ার ভয় করে, তো লিক হয়ে যাওয়ার ভয় করে আর কি, এই আর কি। তো আমি সেটাই, আমি বলবো না একটু ভাইকে একটু বলেন যারা পেমেন্ট দিছে ওদের লিস্টটা বানায় বাকি সবাইকে রিমুভ দিয়ে দিতে, অথবা কাউকে দায়িত্ব দিতে, অ্যাডমিন বানায় দিতে। ওনার যদি সময় না থাকে, ভাই ওগুলা লাগে আর কি, ওনাকে বললে বলে দিব। এরপর আর আসলে উনি বিজি থাকে, ভাই রেসপন্স প্রথমত পাচ্ছে না। হইতেছে গিয়ে কি, ওনার অনেকগুলা ব্যাচ, 5টা ব্যাচ। এখন উনি এই ব্যাচ গুলা একসাথে করতে গিয়ে প্যাচ লাগাইতেছে, যা দেখলাম ওই অন্যান্য ব্যাচের পোলাপেনদের সাথে কথা ইভেন বলতে। মানে উনি হচ্ছে গ্রুপে অ্যাড দেওয়ার টাইমে মানে অন্য ব্যাচের গ্রুপের স্টুডেন্ট এই গ্রুপে ভুলে অ্যাড দিয়ে দেয়। জি ভাই, ওই জন্য মিক্স আপ হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, আমি এই ব্যাপারগুলো নিয়ে আজকে রাতে বুঝতেছি, তোমরা টেনশন করো না। অফলাইন হইলে তো একটু সবাই শীট কাইন্ডলি, করছে, হ্যাঁ সেটাই, দিয়ে কিন্তু দিতে এই পারবে। কয়দিনে কাইন্ডলি একটু বলে দেন কালকের মধ্যে যাতে এগুলো একটু সলিউশন করে ফেলো, অথবা কাউকে দায়িত্ব দিয়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ ওকে। এই স্বপ্নিল, তুমি আসো জি না ভাই। কনক ভাইয়ের গ্রুপে? জি ভাই, আছে। তুমি এই ব্যাপারটা একটু ভাইয়ের থেকে নিয়ে তুমি হচ্ছে জি গ্রুপে ভাই। দিয়ে দিও আর কি, ঠিক আছে? ভাই আপনিও আমাকে একটা ওই লিস্ট দাও, একটু ট্রাই করেন যাদের যাদের পেমেন্টটা ক্লিয়ার আছে, নাহলে তো ভাই রিমুভ দিলে তো আবার অসুবিধা, সেটা আবার চিল্লাই না না না, ওই হচ্ছে মোটামুটি সবাই লকডাউন শেষে পেমেন্ট করে দিবে, এখানে হচ্ছে জি ভাই, ওই ফাও কেউ নাই আর কি, বুঝছো? আমি বুঝতে দেখছি, পারছি। খেয়াল করছি, শ্রাবণ ভাইয়ের সাথে আমি মিলাইছি আর কি, জি ভাই, ফাও কেউ নাই, ঠিক আছে? জি এখানে ভাই, কাউরে রিমুভের দরকার নেই, ওইটা ভাই এমনিই বলে, বুঝই তো, পেমেন্ট আদায় করার জন্য আর কি। আর তা তো অবশ্যই ভাই। পোলাপাইনের যে অবস্থা, মনে করো পেমেন্ট দিতেই চায় না। আর হইলো এটা হইলো আমাদের বিগত 4-5 বছরের তিক্ত অভিজ্ঞতা, বুঝছো? জি এই ভাই, কারণে হচ্ছে আগে একটু ক্লিয়ার করি আর কি, কারণ হচ্ছে আমাদের তো হিউজ অ্যামাউন্টের টাকা রুম ভাড়াতে চলে যায়, তো এই কারণে হলো বিশাল ঝামেলা আর কি। বুঝতে পারছি। ওকে, যেমন আমাদের এখন কিন্তু বন্ধ, কিন্তু মান্থলি শেষে রুম ভাড়া দেওয়া লাগে আর কি। তো ফার্ম গেটে হচ্ছে গলা কাটা রুম ভাড়া নেয় আর কি। ওকে, ভালো থাকো, জি ভাই, সুস্থ থাকো ইনশাল্লাহ। জি ভাই। কালকে হচ্ছে হ্যাঁ, কালকে কালকে হচ্ছে তোমাদের হইলো, তোমাদের সাথে দেখা হবে কখন? আমি হচ্ছে আহ ইয়াতে দেখা হবে আর কি, কালকে তো জুম্মা নাই, তো সেটা হচ্ছে 11:30টায় দেখা হবে, অন্যদিন তো 12টায় দেখা হয় না, কালকে 11:30টায় দেখা হবে। শ্রাবণ ভাই মনে হয় ব্যাচ টাইমটা একটু আগাবে, বুঝতে পারছো? 9:30 করে দিছে শ্রাবণ ভাই। হ্যাঁ সাড়ে 9:30 নয়টায় তো করতেছে। ওই 11:30টায় তোমাদের সাথে দেখা হবে, কেমিস্ট্রিতে দেখা হবে, হ্যাঁ জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।